সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে সম্পর্ক নিয়েই কথা। আমরা তো মানসিক অসুবিধা, অসুস্থতা, মানসিক রোগ এগুলো নিয়েও কথা বলি। আর সম্পর্ক নিয়ে আমাদের মূল বক্তব্যগুলো বেশি থাকে সম্পর্ক নিয়ে। আজকে সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাইছি যে আমরা ইচ্ছে করে অনেক সময় সম্পর্কগুলোকে খুব খুব গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলি। আমরা বুঝতে পারি না যে কিভাবে এই কাজটা করে ফেললাম, এবং যখন নষ্ট করে ফেললাম সম্পর্কটা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্যাবোটাজ, আমরা স্যাবোটাজ করলাম সম্পর্কটা। একটা সুন্দরভাবে হয়তো আগাচ্ছিল, কিন্তু কোথাও একটু তাল মেলানো যাচ্ছিল না, কোথাও একটু বেতাল হচ্ছিল, তো আমরা নিজেরাই নষ্ট করে দিলাম সম্পর্কটা। তারপরে আবার কষ্ট পেতে থাকি, সম্পর্কের জন্য আবার একটা মন কাঁদে। তখন মনে হয় যে সম্পর্কটা যখন ছিল ভালোই তো ছিলাম, কেন এটা নিজেই আমি উদ্যোগ নিয়ে নষ্ট করলাম বা অজান্তেই নষ্ট করলাম। হয়তো উদ্যোগ নিচ্ছে না, অজান্তেই নষ্ট করছে। তো আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে আমার সাথে। একজন হচ্ছে খাদিজা আক্তার। হ্যাঁ, খাদিজা হচ্ছে কাজ করছে, ও সরি আগে তোমাকে পরিচয়, আগে জহিরুদ্দিনকে পরিচয় করানোর কথা ছিল, যাই হোক কোনো অসুবিধা নেই। খাদিজা আক্তার, এবং তুমি কাজ করছো কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে সিনিয়র সাইকোলজিস্ট হিসেবে। ঠিক বলেছি? ওকে, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আরেকজন হচ্ছে জহিরুদ্দিনের পরিচয়টা খুবই ছোট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং ও কাজ করছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। তোমাকেও স্বাগত। তো আমি জানি না, তুমি আজকে অনেকদিন পরে এসছো, যেহেতু এর মধ্যেও এসেছিল, তোমাকে দিয়ে শুরু করি। ওকে, আমাদের আজকে যে বিষয়টা, যে আমাদের আচরণ সাধারণত দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে কনশাসলি, সচেতনভাবে, আর একটা হচ্ছে আনকনশাসলি, অবচেতনভাবে। তো আমরা যে অবচেতনভাবে আচরণ করি, অবচেতনভাবে আচরণ করার আবার কতগুলো নেতিবাচক কারণে দেখা যায় যে আমরা সম্পর্কগুলোকে, গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলি এবং পরে অনুতাপ করি। এখন আসা যাক যে সম্পর্ক নিয়ন্ত্রণ হয় কিভাবে। হ্যাঁ, মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন চোখ, নাক, কান, স্পর্শ ইত্যাদির মাধ্যমে যে আমাদের যে কোনো একটা স্টিমুলাস আমাদের ব্রেনের ভেতরে আমরা প্রেরণ করি, এবং সেই স্টিমুলাসটা যদি বাংলায় বলো, যেমন কোনো উদ্দীপক, কোনো বিষয় বা ঘটনা মস্তিষ্কের ভেতরে যখন প্রেরণ হয়, তো ওই ঘটনাটি মস্তিষ্ক প্রসেস করে, যাকে কগনিশন বলা হয়। এই কগনিশনটা, এর সাথে আবার রয়েছে আমাদের ইমোশনাল ব্রেন, যাকে রেপটাইনিয়াল ব্রেন বলা হয়, এবং সাথে রয়েছে মিড ব্রেন, এবং সাথে আছে নিউ কর্টেক্স, যেখানে আমাদের রিজনিং, আমাদের থিঙ্কিং, আমাদের যুক্তি, এই কেন্দ্র রয়েছে। তার সাথে সমন্বয় করে একটা ইমোশন ক্রিয়েট হয়। সেই ইমোশন যে ক্রিয়েট হয়, সেই ইমোশন থেকে আমরা আচরণ করে থাকি। এই প্রক্রিয়াটি যদি অবচেতনভাবে হয়, তখন যেটা হয় যে আমাদের যে যুক্তি বা লজিক, আমাদের যে নিউ কর্টেক্স আছে, সেই নিউ কর্টেক্সে বা ফ্রন্টাল লোব, যেটা ফ্রন্টাল কর্টেক্স, সেটা আমাদের যে কপালের যে পিছনে অংশ আছে, সেই জায়গাটা যায় না, বাইপাস করে যায়। তখন যেটা হয় যে আমাদের যে সরাসরি আবেগের জায়গাটাতে চলে যায়, এবং অতীতে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে একটা ইমোশন তৈরি হয়, এবং সেই জায়গাটা থেকে আমরা আচরণ করে থাকি। তো যেটাকে বলে শর্ট লুপ রেসপন্স, বা এই শর্ট লুপ যে রেসপন্সটা হয়, অটো যে রেসপন্সটা হয়, এই রেসপন্স, শর্ট লুপটা হচ্ছে খুব মানে একটা খুব দ্রুত রাস্তা দিয়ে চলে যায়। হ্যাঁ, যে ওই যে আবেগের জায়গা থেকে গেল, থিঙ্কিং পর্যন্ত কিন্তু আর যাচ্ছে না, আর থিঙ্কিংটাকে বাইপাস করে আবেগের জায়গায় চলে গেল। হ্যাঁ, যেটাকে ওই যে অটো পাইলট মুড বলছে। এই যে অটো পাইলট মুড যে হলো, এখন প্রশ্ন হচ্ছে এই অটো পাইলট মুড বা শর্ট লুপ রেসপন্স কেন হয়? এখন এটা হয় যে আমরা যখন অবচেতনভাবে চিন্তা করি, ওই যে নিউ কর্টেক্স সে ওই থিঙ্কিং পর্যন্ত তো গেল না। তো না যাওয়ার ফলে যে আমি যে অতীতে একটা চিন্তা করেছিলাম, ওই বা অতীতের অভিজ্ঞতাটা, সে অভিজ্ঞতার সাথে বর্তমান অভিজ্ঞতার যখন মিল পেল, সে অটোলুপ রেসপন্সে চলে গেল। সে দেখা গেল ওই যে অবচেতনভাবে আচরণটা করছে, নেতিবাচক আচরণটা করছে। একটা এক্সাম্পল দিই, যেমন একজন ভালোবাসার সম্পর্কে ছিল, ওদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বরযাত্রী বিয়েতে কতজন আসবে
এটা নিয়ে তর্ক করে কথা কাটাকাটি হয়ে বিয়ে ভেঙে গিয়েছে। এখন এই জায়গাটায় কি হলো, এখন যখন বিয়ে ভেঙে গেল, মেয়েটা তো তখন ইমোশন অনেক হাই ছিল, সে তো অনেক কষ্ট পাচ্ছে, অনুতাপ হচ্ছে, তার ইমোশন যখন কমে আসলো, সে যখন কনসাস মাইন্ডে গেল, থিঙ্কিং ব্রেনে গেল, তার কি হয়েছিল যে থিঙ্কিং ব্রেনে যখন গেল, সে তখন দেখলো এটাতে আমি অন্যভাবেও ডিল করতে পারতাম, আমি নার্চারিং প্যান থেকে ডিল করতে পারতাম, আমি এমপ্যাথেটিক ওয়েতে ডিল করতে পারতাম, সহমর্মিতা, বা আমি তো তাকে জিজ্ঞেস করতে পারতাম কি কারণে এত লোক নিয়ে আসতে চাচ্ছে, বা তারও তো বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, শখ থাকতে পারে, কিন্তু তখন কিন্তু ওইভাবে সে চিন্তা করতে পারে নাই, কারণ যখন ইমোশনাল ব্রেনে আসছে তখন তার ওই শর্টলুট রেসপন্সটা হয়েছে, তখন হচ্ছে নিউরাল সার্কিটটা যখন, কারণ নিউরাল সার্কিটটা যেটা হয় যে তার মেয়েটার বাবা খুবই মাকে নিউরাল সার্কিটটা যদি একটু বাংলায় বলো। আচ্ছা, যে ব্রেনের যে একটা পথ তৈরি হয় আর কি। যে নিউরাল সার্কিট হচ্ছে আমাদের যে নিউরোপ্লাস্টিটি, মানে ব্রেনের ভিতরে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের কানেকশন, যে নিউরাল পাথওয়ে যেটা তৈরি হয়, ব্রেনের যে সেল ওটাকে নিউরন বলে আর কি। তো এই নিউরাল পাথওয়েটা যত বেশি স্ট্রং হয়, যে নিউরাল পাথওয়েটা ব্রেন ওই নিউরাল পাথওয়েটা বেশি ইউজ করে থাকে। তো এখানে যেটা হয়েছিল, মেয়ে হচ্ছে বাবা অনেক ডমিনেটিং ছিল এবং মাকে মারধর করতে, এবং তাদের ডিভোর্স হয়ে যায়, এবং ছোটবেলাতে ওকে দেখতে হয়েছে সেটা। হ্যাঁ, এবং সে যেটা হয়েছে, যখন ওর বাবা ওই তার বয়ফ্রেন্ড বলছিল যে এত লোক নিয়ে আসবে, একটা দুইটা কথায় কাটাকাটি হচ্ছিল, তখন তার নিউরাল সার্কিটটা ওপেন হয়ে গেল, এবং সাথে সাথে সে ট্রিগার্ড হয়ে সে কিন্তু অটো পাইলট মুডে চলে গেল, এবং তখন কিন্তু সে চিল্লাচিল্লি রাগারাগি করে বিয়েটাই ভেঙে গেল। এবং যখন তার ইমোশন কুল হলো, সে ঠান্ডা হলো, তখন সে চিন্তা করলো যে এটা আমি কি করেছি, পরিবার তাকে দোষ দিচ্ছে, তোমার ব্যবহার খারাপ, তুমি তোমার মনকে ঠিক রাখতে পারো না, তোমার কারণেই আজকে তোমার বিয়েটার ভেঙে গিয়েছে, হলো বিয়েটার এই অবস্থা হলো। এবং ছেলেটাও দোষারোপ করছে, তুমি যদি এরকম না করতা তাহলে তো আমি আমার ফ্যামিলিতে জানাতাম না, ও একটা বেয়াদব, ওর মতো মেয়েকে আমি বিয়েই করব না। এখন পুরো সিচুয়েশনটাই খারাপ হয়ে গেছে। এটা একটা কারণ যে আমাদের যে আচরণগুলো ভাঙে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বাবা মার সম্পর্ক। একটা শিশু ছোটবেলা থেকে, যখন একটা শিশু 5 থেকে 7 বছরের মধ্যে তার পার্সোনালিটির মূল বিকাশটা ঘটে থাকে, এখন একটা শিশু যদি ছোটবেলায় তার বাবা মার সম্পর্কগুলো এই যে এরকম দেখে বড় হয়, মারামারি ঝগড়া বা কোনো সমস্যার সমাধান করবে, এটা চিৎকার চেঁচামেচি ঝগড়া দিয়েই সমাধান করতে হবে। সে যখন অ্যাডাল্টে আসে, কেন মারামারিও তো হয়, হ্যাঁ মারামারিও হয়, তো তখন দেখা যায় ওভাবেই কিন্তু ও যখন অ্যাডাল্টে আসলো, ও প্রবলেম সলভিং এর বিষয়টা কিন্তু ওভাবেই নিয়েছে যে অটোমেটিক তার ওই যে অটো পাইলট মুডে চলে গেলে সে লং লুপ রেসপন্সে যায় না, শর্ট লুপ রেসপন্সের মধ্যেই থাকে। তো এছাড়া আমাদের সামাজিক অবস্থা, আমাদের আর্থিক অবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ধর্মীয় শিক্ষা, এই সবগুলোর মিলিয়ে কিন্তু আমাদের আচরণের এই ভাঙনটা হয়। এখন আমরা যদি এই আচরণকে যদি কারেকশন করতে চাই, আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের শরণাপন্ন হতে হবে। কারেকশনটাতে আমরা পরে আসি, একটু জাহিরের কাছ থেকে ঘুরে আসি। খুবই সুন্দর বলেছো, একদম এক্স্যাক্টলি আমি যা শুনতে চাচ্ছিলাম বা আশা করছিলাম তুমি বলবে, একদমই একেবারে ওইভাবে তুমি বলে গেছো আর কি। খুবই ভালো লাগলো জাহির, থ্যাংক ইউ। আমি যেটা লক্ষ্য করছি যে অনেক সময় হয় কি, যখন একটা সম্পর্কের মধ্যে আমরা পৌঁছাই, একটা সম্পর্ক একটা লেভেলে আসে, তখন আমরা মনে করি যে এটা তো হয়ে গেছে। ধরা যাক একজন ভালোবাসলো একজনকে, তারপরে তারা এগ্রি করলো বা বিয়ে করলো, তারপর ভাবছে এটা হয়ে গেছে, আর তো এখানে করার কিছু নাই। তখন কিন্তু আরও যে কেয়ার নেওয়া দরকার, যত্ন নেওয়া দরকার, সম্পর্ককে আরও গ্রো করা দরকার, সেই দিকে আর খেয়াল থাকে না। যে কারণে অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না আমাদের, তখন মনে করে তো হয়ে গেছে, এটা তো মানে অভ্যস্ততার মধ্যে পড়ে যায়, মনে করে এটা তো মানে এই যে মানে ফর গ্রান্টেড নিয়ে নেওয়া। এটার কারণ কি কিছু আছে যে আমরা একদম হেলাফেলা করতে থাকি, যে সেটা মানে আমার কাছে এরকম লাগে যেটা আমার, সেটার মধ্যে আর যত্নের প্রয়োজন নেই। যখন আমার ছিল না, আমি যত্ন করেছি, তো আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি বা আমার বন্ধুর প্রতি অথবা আমার ম্যারিড পার্সনটার প্রতি, এটা আমার এরকম একটা এক ধরনের নিশ্চয়তা পাওয়ার পরে মানুষ কিন্তু এটার দিকে আর খেয়াল করে না, তখন অন্য দিকে তাদের নজর যায়, মনে করে ওটাই বোধহয় ইম্পর্টেন্ট, এটা তো আছেই।
কিন্তু এটা তো থাকে না। যখন এরকম ভাবে অবহেলার মধ্যে পড়ে, অন্যরা ইম্পর্টেন্স পাচ্ছে, তখন এই সম্পর্কটা কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যায়। এবং এটাকে টেক কেয়ার না করলে, যে কোনো কিছুই তো টেক কেয়ার না করলে টিকে না। এটাও তাই। আমার রেসপেক্ট, তারপরে আমার এমনকি অনেকে সম্পর্কের মধ্যে এমন একটা অভ্যস্ততার মধ্যে আসে যে সে শুধু নিবে, দিবে না। তো এটা তো নেওয়ারও ব্যাপার আছে, দেওয়ারও ব্যাপার আছে। একটা গ্র্যাটিটিউড শো করা, একটা কৃতজ্ঞতা বোধ করা। আচ্ছা, একটু যদি জিজ্ঞেস করি জাহির, যে এই যে নেবার যে প্রবণতা, দেবার প্রবণতাটা কম, এটা কি কারণে হয় আমাদের? এটা একেবারে সোশ্যাল জিনিসগুলো তো এক কথায় বলা কঠিন, কিন্তু এরকম Social মনে না, এর হয় মধ্যে সাইকোলজিক্যাল হ্যাঁ, psychological, social ইস্যুস থাকে ম্যাডাম। এটা অনেক সময় মনে হয় কি, আমার এরকম মনে হয় যে পছন্দের মাত্রা কিন্তু সমান থাকে না কারো। একেবারে এমনটা করা বলা কঠিন যে সমান পছন্দ হলো দুটো মানুষ একত্র হলো। তা তো হবেই যে না। একটু কম পছন্দ থাকে সে হয়তো আরেকজন দিচ্ছে, সে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। আর অ্যাটাচমেন্টের কথা যেটা বললো, শৈশবে বিল্ড আপ গ্রো করছে যে বাচ্চাটা, সে অনেকে আছে যে সে দিতে শিখে নাই, শেয়ার করতে শিখে নাই। এখনকার দিনে ফ্যামিলিগুলো ছোট ছোট ফ্যামিলি, 1 সদস্যের 2 সদস্যের, মানে বাচ্চার দিক থেকে ধরতে গেলে। তো ওরা কিন্তু অনেক সময় বড় পরিবারও দেখে নাই, শেয়ারিংও করার প্রয়োজন পড়ে নাই, এবং অন্যের অনুভূতিটা বোঝার মানে দরকার পড়ে নাই। কাজে সেই জায়গাগুলোতে, অর্থাৎ শৈশবে আপব্রিঙ্গিংটাও কিন্তু পরে রিলেশনশিপের মধ্যে প্রভাব ফেলতে পারে। তো আমার একটা সম্পর্ক হলো, সেটাকে আমি যত্ন করা বন্ধ করে দিলাম, আমি কোনো কৃতজ্ঞতা বোধ নাই, আমি দিচ্ছি না, আমি শুধু নিচ্ছি, এটা দীর্ঘদিন চলবে না। এবং যেখানে আমি অন্যদেরকে প্রায়োরিটি দিতে শুরু করলাম, এটা যেমন একটা আছে, আরেকটা জিনিস আছে যে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতাহীনতা। সবাই কিন্তু অন্যের মানে আমার পার্টনারের মন বোঝার যে ক্ষমতাটা, সেটাও সবার সমান থাকে না। সেটাই বা কেন? তো এটা অনেকটা এই টাইপের, যে এটাকে আমরা বলি শৈশব থেকেই গ্রো করে, যে আমি যেটা ভাবছি সেটা বোধহয় আরেকজন তাই ভাবছে, এরকম একটা মনোভাব থাকে। কিন্তু ওরও যে আলাদা একটা সত্তা, আলাদা একটা অস্তিত্ব, আলাদা একটা অনুভূতি থাকতে পারে, সেটা রিড করার ক্যাপাসিটি কারো কারো কম থাকে। মানে শৈশব থেকে যেহেতু গ্রো করছে, মানে আমরা যদি আমাদের দর্শকদের জন্য বলতে চাই যে শৈশবটাকে যে গুরুত্ব দেওয়া, মানে আমাদের দর্শকদের জন্য আমরা কিছু যদি দিতে চাই, যে এই ব্যাপারে কিছু যদি টিপস দিতে চাই, যে কি ধরনের শৈশব আমাদের শিশুদের দেওয়া উচিত, যাতে করে তারা শুধু নিতে না, দিতেও জানে আর কি। এটা আমার কাছে লাগে কি, এটা শৈশবটা এমন হতে হবে যে শৈশবে ও অন্যান্য আরও কিছু বাচ্চার সাথে মিশতে পারে, বড় মানুষ, বাচ্চা, সবার সাথেই। এবং ওর গার্ডিয়ান যারা, অভিভাবক, তারাও যাতে নিতে এবং দিতে, সম্মান করতে এবং সম্মান পেতে মানে অভ্যস্ত থাকে। অর্থাৎ বাচ্চা যদি বড়দেরকেও দেখে, বাচ্চা শিখবে। সন্তান যদি অন্যান্য সন্তান, অন্যান্য সমবয়সীদের সাথে মিশে, সেখানেও তারা শিখবে। এবং গার্ডিয়ানের মানে অভিভাবকের তরফ থেকে অ্যাক্টিভলি যে সে যে অন্যের অনুভূতিটা বোঝা, অন্যের সাথে শেয়ার করার মানসিকতা যাতে তৈরি হয়, সেই জন্য এক ধরনের মানে চেষ্টা থাকবে। এটা দিয়ে আস্তে আস্তে তৈরি হয়। কাজে এই জায়গাটায় আমার কাছে লাগে যে আমরা যখন শুধু নিজেরটা বুঝি, এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মাত্র বাচ্চা, সে মানে কোনো বড় ধরনের সামাজিক পরিবেশই পায় নাই, সে যা কিছু আছে তার জন্য গার্ডিয়ান তাকে অনেক ভালোবাসে। তার মানে বেশি বাচ্চা হলে বেশি স্কিল হবে, সেটা কি আমরা আমি বলতে বলতে চাই যে পারবো? অধিক মানুষের সাথে মেশা, বেশি বাচ্চা হতে হবে তা না, কিন্তু কাছাকাছি আরো কিছু বাচ্চার সাথে যদি মিশতে পারতো। কারণ কি এখনকার সোসাইটি হচ্ছে কি, বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকটা, খেলার সুযোগ নাই, মাঠ নাই, খুব বিশ্রী ধরনের কন্টেস্টের মধ্যে বাচ্চারা বড় হচ্ছে, শুধু লেখাপড়া এবং কি করে আমি গ্রো করব, অন্য একজনের সাথে জেলাসি, কম্পিটিশন। তো তার ফলে, এবং লাইফের ডিমান্ড অনেক বেড়ে গেছে, তার ফলে যেটা হচ্ছে যে আমরা যেটাকে শেয়ারিং করা, অন্যের মনোভাব বোঝার যে টাইমটা, সেই টাইমটা আগের মতো পরিবেশটা নাই। এই সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে, অর্থনীতির মধ্যে যে পরিবর্তন, তার প্রভাব কিন্তু ব্যক্তির মধ্যে পড়তে শুরু করেছে। হ্যাঁ, সেটা তো করেছে। মানে এই কনটেক্সটটা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? তো আমাদের তো কিছুটা চেঞ্জ করা যায়। যেমন আমি যদি এমন হয় যে আমি আরো কয়েকটা পরিবারের সাথে আমার যাতায়াত থাকে, তাহলে তো আমি হয়তো আমার পরিবারের সন্তান সংখ্যাটা বাড়ানো, এটা তো অদ্ভুত চিন্তা। কিন্তু আমি যদি অন্যান্য পরিবারের সাথে যাতায়াত থাকে, সামাজিক বন্ধনগুলো আমি কোনো না কোনো ফর্মে টিকাতে পারি, তাহলে বাচ্চা কিন্তু অন্যান্য মানুষগুলোকে দেখবে। এবং আমি নিজেও যদি আমার পার্টনারের প্রতি, তার মনোভাবের প্রতি, তার চিন্তা চেতনার প্রতি আমার যদি সেন্সিটিভিটি থাকে, তাহলে সেটা কিন্তু আরেকটা গ্রোথ। আরেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশন, মানে ভাব বিনিময়। একজন কি বললো, আরেকজন কি বুঝলো। অনেক সময় হয় কি, একজন একটা কিছু বললো, আমি একটা কিছু ধরে নিলাম, রিয়্যাক্ট করলাম ধরে নেওয়ার প্রতি, আমার মাথার মধ্যে যেটা চলছে সেটার প্রতি।
কিন্তু আমি কিন্তু জিজ্ঞাসা করি না যে তো আমি তো ভাবছি তুমি এমনটা ফিল করছো, এটাই কি, বা আমি ভাবছি তুমি এটা বললে এটাই কি। তো তাহলে ওকে যদি জিজ্ঞাসা করি, ও যদি ফিডব্যাক দেয়, তাহলে কিন্তু আমি অ্যাকুরেট হয়ে উঠব। এবং এই জিনিসটা আমার বাচ্চাও তো দেখছে, আমার সন্তান দেখছে, তখন সেও কিন্তু অভ্যস্ত হবে কমিউনিকেশনের প্রতি, যে আমি কি বলছি আর কি বুঝছে এবং তার ব্যাপারটা আমি বুঝলাম কিনা, এটা মিলিয়ে নেওয়া, একটা ডিসকাশন করা, একটা আলোচনার জায়গা খোলা রাখা। সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন ইমপ্রুভ করলে সম্পর্কগুলো টিকে যাবে, সম্পর্কগুলো কিন্তু আরো কমিউনিকেশন তো আমাদেরকে কোথাও শেখানো হয় না, এটা হচ্ছে মুশকিল। খাদিজা আর একটু যদি অ্যাড করো। যেটা হচ্ছে স্যারের সাথে মিলিয়ে বলি, মানে পারিপার্শ্বিক আচরণ এবং পারিবারিক যে শিক্ষাটা, এখন বাবা মা যদি তাদের যে কনভারসেশন, তারা যদি, এখন আমরা সন্তানকে বলছি নামাজ পড়ো, হ্যাঁ সালাম দাও, এখন আমি কি সালাম দিচ্ছি? এখন আমি যদি সালাম দেই, আমার বাচ্চা কিন্তু অটোই শিখে যাবে যে বড়দের সালাম দিতে হবে, নামাজের সময় নামাজ আমরা পড়তে একটু হবে। ভিন্ন দিকে চলে যাচ্ছি আজকে, হ্যাঁ। টপিকের মধ্যে থাকো। তো মানে যেটা ওই যে আচরণ শেখার বিষয়টা বলেছিলেন, তো ওই জায়গাটা একটু বললাম। তো তো তখন বাচ্চারা তো ওটা দেখে যেমন পারিপার্শ্বিক অবস্থার যে একটা প্রভাব রয়েছে। তো পারিপার্শ্বিক ভাবে যখন দেখা যায় যে দুইটা মানুষ দুইটা সামাজিক অবস্থান থেকে আসে, আর্থিক অবস্থান থেকে আসে, এটাও কিন্তু একটা প্রভাব ফেলে। সেটা কি হয়, আনকনশাসলি ভাবে আমরা কি করি, যেমন এটা একটা আছে, আরেকটা হচ্ছে আমি একটু ট্রমা নিয়ে একটু বলে নেই, যে ট্রমার ক্ষেত্রে যেটা তুমি অ্যাটাচমেন্টটা শুরু করেছিলে, তো ওইটা থেকে যদি আজকের টপিকের সাথে কোনো কানেকশন করতে পারো আমি আর কি। তাহলে ট্রমা নিয়েও বলি, অ্যাটাচমেন্টে আমরা অ্যাটাচমেন্টটা যেহেতু ম্যাডাম বললেন, তাহলে অ্যাটাচমেন্টটাই বলি। যেটা হচ্ছে যে আমরা তো অ্যাটাচমেন্ট হচ্ছে কি বন্ধন। তো একটা বন্ধনে যখন একটা শিশু যে প্রথম পরিচর্যাকারী থাকে, সে কি মানে ওই সময় তো বাচ্চা বুঝতে পারে স্পর্শ, মমতা, ভালোবাসা, এই জায়গাগুলো। তো যখন তার বিকাশটা সঠিক হয়, অ্যাটাচমেন্টটা সিকিউর হয়, তার মানসিক বিকাশ তো খুব সুন্দর, সে স্বচ্ছ যখন হয়। নিরাপদ বোধ করে হ্যাঁ, আর কি। নিরাপদ বোধ করে। তো যখন যে ধরনের সিচুয়েশন হোক না কেন, সে কনসিয়াসলি ডিল করে থাকে, সে সময় নেয়, স্পেস নেয়, দেন সে ডিসিশনে যায়, তখন কিন্তু শর্ট লুপ রেসপন্সগুলো কম হয়। তো কিন্তু যারা ইনসিকিউরিটিতে বড় হয়, ইনসিকিউর, অ্যাংশাস, অ্যাভয়েডেন্ট, অ্যাম্বিভ্যালেন্ট এবং ডিসঅর্গানাইজ, এই অ্যাটাচমেন্টগুলোতে যখন বড় হয়, ইনসিকিউরিটিতে কখন বড় হয়? ইনসিকিউরিটিতে যখন বড় হয়, যদি একদম ছোটবেলায় শিশু যখন বিছানায় থাকে, সেই সময় যদি মায়ের গর্ভ থেকে বিকাশটা শুরু হয়, মায়ের গর্ভে বাচ্চা আছে কি, মা অস্থির হয়ে আছে, মা টেনশনের মধ্যে আছে, ওই বাচ্চাটি যখন পৃথিবীতে আসলো, আমরা বলি কি মায়ের গর্ভে যখন বাচ্চা থাকবে তখনই মাকে যত্ন করতে হবে, কিন্তু আসলে পৃথিবীতে আসার পরে আরো যত্ন করতে হবে, কারণ যত্নটা একই রাখতে হবে। কারণ মা যখন ব্রেস্ট ফিড করাচ্ছে, তখনও কিন্তু অ্যাংজাইটিটা ট্রান্সফার হচ্ছে। মা যদি অস্থির থাকছে, মন খারাপ থাকছে, বা মা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা থাকছে, তখন কিন্তু এই অ্যাংশাসনেসটা ট্রান্সফার হচ্ছে। এবং তারপরে তো তার ডায়াপার বদলানো, তার সাথে আচরণ, তাকে কিভাবে আমি ধরছি, রাখছি, তাকে যখন গোসল দিচ্ছি, তখন আমি আমার মেজাজ খারাপ, আমি হয়তো খুব শক্ত করে ওকে ধরছি, খুব নিষ্ঠুরভাবে ধরছি, ওটাও কিন্তু বাচ্চা ব্রেইন সেন্স করে। ইন্দ্রিয়র মাধ্যমে কিন্তু ম্যাডাম যাচ্ছে, স্পর্শটা, শব্দগুলো, কথা বলছে, মা হাসছে না দুঃখে আছে, না মার মুখটা সবসময় স্যাড দেখছে, এই মাধ্যমে কিন্তু সিকিউর হবে না ইনসিকিউর হবে, এটা ম্যাডাম ডেভেলপ করে। তো যখন তারপরে তো ধীরে ধীরে সে বড় হতে থাকলো, তাকে কি রকম ইনজাংশন দেওয়া হচ্ছে, মানে নেগেটিভ, তো কঠিন শব্দ ইউজ করো না, নিষেধাজ্ঞা, কি নিষেধ করা হচ্ছে, হ্যাঁ, ধরো না, পারবা না, চিন্তা করো না, নো, ডোন্ট, তুমি এত বেশি কথা বলো কেন, তোমাকে কে বলেছে, তোমার চুল ভালো না, চুল হয়েছে কি রকম লাল, কি ক্লায়েন্টের কথা বলো, কি ব্রাউন কালার, কি হলুদ কালার চুল হয়েছে ফকিন্নিদের মতন, এগুলো শুনে শুনে যখন একটা বাচ্চা বড় হয়, তখন ওকে, মানে তোমার ক্লায়েন্ট বলেছে এটা, হ্যাঁ, যে ফকিন্নিদের মতো চুল, হ্যাঁ, মানে তার কে বলতো এটা? ওর মামা বলেছে। হ্যাঁ, বাবা বলতো, মামা, হ্যাঁ, যে তোমার কি চুল, তুমি দেখতে কেমন, তোমার ভালো বিয়ে হবে না। তারপরে হচ্ছে এরকম কিছু ডায়লগ আছে না, যে ঘেগিকে কেউ নেয় না, ঘেগি পালকি ছাড়া যাবে না, মানে এই ধরনের কথা বলে ওকে বলা। কাকে নেয় না? ঘেগি মানে হলো ওদের গ্রামের ভাষায়, মানে একটা মানে দেখতে ভালো না, মানে মানে গ্রামের একটা ভাষা, ওদের ভাষায় যাকে দেখতে ভালো না, তাকে ঘেগি বলে, কুৎসিত একটা শব্দ, মানে ওদের ভাষায় যে কুৎসিত দেখতে তুমি, তোমাকে কেউ নেয় না, তুমি পালকি ছাড়া আবার যাবা না,
তো এই ধরনের কথা মানে এটা তো বড় হয়ে শুনেছে। হ্যাঁ, তো এই যে মানে বিভিন্ন স্টেজে ও কিন্তু এরকম শুনে শুনে বড় হয়েছে। তো যখন এরকম হলো ও কিন্তু ইনসিকিউর ভাবে বড় হয়েছে। ওর মধ্যে দেখা যাবে হয়তো অ্যাংশাসনেস আছে, অথবা তার পার্সোনালিটি ডেভেলপ করেছে ডিসঅর্গানাইজড অথবা অ্যাভয়েডেন্ট। এখন যখন এই শব্দগুলো আমরা একটু কম ব্যবহার করি, কারণ দর্শকরা মানে শব্দগুলো অস্থির জানে না। একটা মনোভাব নিয়ে সে বড় হয়েছে, বা সে ভাবে যে সবসময় একটা ভয়ে থাকে যে যেহেতু তার ভেতরে ডেভেলপ হয়েছে আমি তো দেখতে সুন্দর না, আমি তো পারি না, আমাকে দিয়ে হবে না। তো তখন ও যখন ভয়ে ভয়ে বড় হয়েছে, কোনো কিছু করতে গেলেই কিন্তু সে কনফিউজ, সে ভয় পাচ্ছে। এছাড়া সে যখন কারোর সাথে রিলেশনশিপে যাচ্ছে সে ভয় থাকছে আমাকে বুঝি ছেড়ে চলে যায় কিনা। এবং তখন যখন ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট যেটা ইংরেজিতে বলে, আর বাংলায় হচ্ছে যে মানে ছেড়ে যাবার, আমাকে ছেড়ে যাবে সেই ভয়টা মানে সারাক্ষণ মানে পিছনে পিছন ইয়ে করতে থাকে, তাড়া করতে থাকে আর কি। এবং সে কিন্তু তখন স্বস্তি পায় না রিলেশনশিপে, সবসময় অ্যাওয়ার্ড থাকে, ফোনে কানেক্ট করতে চায় যে কোথায় আছে কি আছে, বা কিছু বললেই সে নিজেকে ছোট মনে করা হয়। কারণ ওই যে ওই পাথওয়েটা তার কিন্তু খুব স্ট্রং, যে নিউরাল পাথওয়েটা অনেক বেশি স্ট্রং, ব্রেন যেটা করে ওই নিউরাল পাথওয়েটা ইউজ করে। তো সে কিন্তু ওই শুধু পিছনে ব্যাক করে তার। তো যখন এইভাবে করে সে রিলেশনশিপে আছে, আবার এরকম অনেকে আছে দেখা যায় যে রিলেশনশিপে যেতে ভয় পায়, কারণ ভাবে যে আমাকে যদি ছেড়ে চলে যায় তো আমাকে ছেড়ে দেওয়ার আগে আমিই ছেড়ে দিই, বা হয়তো একটু সম্পর্ক ভালো আছে, ফ্রেন্ড থেকে হয়তো এক ধাপ আগাতে চাচ্ছে, একটা নাম কমিটমেন্টে যেতে চাচ্ছে, তখন সে ভয় পাচ্ছে। বিয়ে করবে তখন সে ভয় পাচ্ছে। যাদের মধ্যে দেখা যায় যে যে অনিরাপত্তা, যে সম্পর্ক নিয়ে একটা মানে সম্পর্ক নিয়ে একটা অনিরাপত্তা মানে বোধ কাজ অ্যাভয়েডেন্ট করছে। পার্সোনালিটি, যেটা হচ্ছে বাদ দেওয়ার একটা না, বাদ দেওয়াটা হয় কি মানে ওই ভয় থেকে আর কি। মানে আমার একজন ক্লায়েন্ট ছিল যে ওর গার্লফ্রেন্ডের সাথে ও মানে গার্লফ্রেন্ড হচ্ছে কিন্তু সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে আটকে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো ও বলছিল যে মানে আমার যখন আমার মনে হয় খুব বেশি কাছে চলে আসছে তখন আমি ওকে আমি বাদ দিয়ে দিতাম আর কি। ও ব্যথা পেতে চায় না আর কি, যে ও আবার কখন সম্পর্কে ঢুকলে আবার আমাকে ব্যথা দিবে, তার আগে ওকে আমি বাদ দিয়ে দেব। তো আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আমরা বিরতির পর ফিরে এলাম, আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের সব সম্পর্কই খুব গুরুত্বপূর্ণ, আর আমাদের বিশেষ সম্পর্কগুলো আমরা অজান্তেই কেন নষ্ট করে ফেলি। আমরা চাই না নষ্ট করতে, সম্পর্ক খুবই জরুরি আমাদের জন্য, খুব গুরুত্ব বহন করে, কিন্তু আমরা না বুঝে সম্পর্ক নষ্ট করে ফেলি। এটা আমরা কেন করি সেটা হচ্ছে প্রশ্ন, এবং পরে আবার কষ্টও পাই নষ্ট করার পরে। আবার যখন আমাদের সম্বিতটা ফেরত আসে, যখন আমরা কনসিয়াস হচ্ছি, তখন আমরা ভাবছি হায় হায় এ কী করলাম, কিন্তু তখন কিন্তু দেরি হয়ে গেছে। তো এই যে আমরা নষ্টটা করছি সেটা কেন করি সেটা আমাদের অতিথিরা আলোচনা করছিল। তা আমরা তারপরে বিরতিতে চলে গেছি। তোমাকে কি থামিয়েছি মাঝখানে? একটু যদি তুমি ওখান থেকে, আমি একটু যাচ্ছি আমার অতিথির কাছে। হ্যাঁ, যে জায়গাটা ম্যাডাম ছিলাম, যে ওই সম্পর্ক করতে ভয় পায়, ওটাও তো একটা ভয় থেকে এসে, যে তাকে না বলবে, না বলার আগে সেই সম্পর্কতে যাচ্ছে না, বা রিলেশনশিপে যাবে, কমিটমেন্টে যাবে, বা বিয়ে করবে, তখন ওই সময় সে পিছিয়ে যাচ্ছে, করবে কি করবে না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আরেকটা হচ্ছে যদি ইনসিকিউর রিলেশনশিপে বড় হয়, তাই তো, মানে যদি শৈশবে যদি তার যার সাথে যারা তাকে যত্ন করেছে তাদের সাথে যদি সম্পর্কটা খুব মজবুত না থাকে, যদি খুব মানে কি বলবো সেফ না থাকে, নিরাপদ না থাকে, অনিরাপত্তার মধ্যে বড় হয় সে তখন। তো এবং অনেক নেগেটিভ মেসেজ পেয়ে বড় হয়, কেওটিক একটা এনভায়রনমেন্ট থাকে, বাবা মার সম্পর্ক হয়তো ভালো না, এগুলো দেখে বড় হয়। তো সবসময় একটা অস্বস্তি, একটা হয়তো
বাচ্চাটি অনেক মার খেয়ে বড় হয়েছে, ভাই বোনের মার খেয়েছে, সবার দ্বারা অনেক বেশি ডমিনেট হয়েছে, তখন দেখা যায় কি যে আরেকটা পার্সোনালিটি যে অ্যাটাচমেন্ট তৈরি হয়, আমরা বলি অ্যাংশাস ডিসঅর্গানাইজ, মানে একদম সবগুলো ভয়, ভীতি, সাপোকেটিং সবগুলো থাকে তার ভেতরে, ক্লিংলিনেস, এবং সে ব্যালেন্স, একটু বাংলা শব্দ ব্যবহার মানে করো। খুব আঁকড়ে ধরে থাকতে চায়, আবার ধরবে কিনা সেই ক্ষেত্রেও সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, এবং তার মধ্যে দেখা যায় কি অনেক বেশি সিমটমগুলো অনেক দেখা যায়, হয়তো প্যানিক অ্যাটাক হচ্ছে, মানে খুব বেশি অস্থির হয়ে হাত পা বাঁকা হয়ে সে এই সিমটমগুলো, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এগুলো বেশি দেখা যায়। তারপরে হচ্ছে অনেক ধরনের যে কনভার্সন ডিসঅর্ডার যেটা আছে, সোমাটিক সিমটম মেইনলি হচ্ছে সোমাটিক মানে কনভার্সন বডিতে। ডিসঅর্ডারটা যদি একটু বাংলায় বলো, যে বাংলায় মানে কি মিন করে কনভার্সন ডিসঅর্ডার, কি করে ওরা? আচ্ছা, যেটা হচ্ছে কি যে ব্রেনে হচ্ছে মানে চিন্তা আসে যেটা নিয়ে তার চাপ ক্রিয়েট হচ্ছে, তখন শর্ট লুপ রেসপন্সে যায় এবং অজ্ঞান হয়ে যায়, তারা থিঙ্কিং প্রসেসে যায় না, এবং ইমোশনাল পার্টটাতে থাকা অবস্থায় তার বডিতে অনেক ধরনের সিমটম অ্যারাইজ করে, এবং তখন ব্রেন শাটডাউন করে যায় এবং সে আনকনশাস হয়ে যায়। আবার অনেকের খিঁচুনি হয়, কনভার্সন অনেক ধরনের আছে, জাস্ট আমি ছোট এটা দিয়ে বললাম। অনেকে খিঁচুনি হয়, অনেকে দেখা যায়, এমনও দেখা গিয়েছে অনেক কেসে, একটা কেসে দেখা গিয়েছিল সে মানে বাবা চর মেরেছে, এত সে স্ট্রেস আউট হয়েছে সে আর চোখে দেখতে পাচ্ছে না, হ্যাঁ, চোখের আলো ফিরে, ওর মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে, এবং দেখা গিয়েছে সাইকোথেরাপি নেওয়ার পরে তার কিন্তু চোখের আলো ফিরে আসছে। সাইকাট্রিস্টরাও এখানে ভূমিকা রেখেছে, সাইকোথেরাপি এবং সাইকাট্রিস্ট দুইজনে মিলে কাজ করাতে সে তারপরে কিন্তু চোখে দেখতে পেয়েছে। তো এটা কিন্তু অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, এবং দেখা গিয়েছে যে কেউ প্যারালাইজড হয়ে গেছে, তার অন্য কোনো ফিজিক্যাল কোনো রিজন নাই, কিন্তু সাইকোলজিক্যালি সে এত স্ট্রেসড হয়েছে যে ব্রেন আর নিতে পারছে না, তখন দেখা যাচ্ছে যে সে প্যারালাইজড হয়ে গেছে, কথা বলতে পারছে না। হ্যাঁ, তো তখন দেখা যায় যে এই সাইকোথেরাপির মাধ্যমে, এবং অবশ্যই সাইকিয়াট্রিস্টদের ভূমিকা ছিল, দুইটা সমন্বিতভাবে কাজ করে দেখা যায় এই পেশেন্টগুলোর ক্ষেত্রে, ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখা যায়। সেটাই। আচ্ছা, আমাদের যেহেতু এখন ফোন আসেনি কোনো, আমরা একটু একটা চিঠি পড়ি। হ্যাঁ, চিঠিটা পড়ার পরে তোমরা যদি একটু একটু এটাতে তোমাদের মন্তব্য, মানে তোমাদের মতামতগুলো বা তোমাদের কিছু বলার থাকলে তোমরা যদি বলো। এখানে যিনি চিঠিটা লিখছে ওর নামটা লিখেছে, আমি নামটা মেনশন করছি না। বয়স হচ্ছে 39 বছর, আমি বিবাহিত এবং 2 সন্তানের জননী। আমার বড় মেয়ের বয়স 20 বছর এবং ছোট মেয়ের বয়স 15। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি। আমার স্বামী ব্যবসায়ী। আমার সমস্যা হলো আমার পরিবার আমাকে অনেক ছোটকালে বিয়ে দেয়। আমার যখন 15 বছর বয়স তখন আমার বিয়ে হয়। আমার স্বামী বয়সে আমার চেয়ে অনেক বড়। আমাদের বিয়ের সময় ওনার বয়স ছিল 36 বছর, আমার চেয়ে অনেক বড়। আমাদের বিয়ের পর ওনার সাথে সংসার করতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমার কিছু করার ছিল না, তাই সংসার করতে বাধ্য হয়েছি। আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো, কিন্তু আমার বিয়ের পরও তাদের সহায়তায় আমি লেখাপড়া চালিয়ে যাই। মানে যদিও তারা শ্বশুরবাড়ির লোকরা সাপোর্টিভ ছিল, পড়াশোনাটা করতে পেরেছে। যখন আমি চাকরি করতে গেছি তখনই সমস্যা শুরু। আমি আমার অন্য সহকর্মীর সাথে মেশার সুযোগ পাই। আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় হওয়াতে আমি সবসময় হীনমন্যতায় ভুগতাম। আমার অল্প বয়সে বিয়ে হয়, দাম্পত্য জীবন উপভোগ করতে পারিনি। আমি যখন আমার সহকর্মীদের নানা বিষয় জানতে পারলাম, তখন আমার না পাওয়া বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করলাম। আর আমার সব কথা শেয়ার করার জন্য এক পুরুষ সহকর্মীকে পেলাম। তার সাথে আমার নানা কিছু শেয়ার করা হতো। একে অপরের প্রতি আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে পড়ি। জীবনকে উপভোগ করতে আমরা নানান জায়গায় বেড়াতে যেতে থাকি সব সময়, এবং এই সব কিছু করেছি আমার স্বামীকে ফাঁকি দিয়ে, স্বামীকে না জানিয়ে করেছে। এবং এমন একটা অবস্থা হয় যে স্বামী সংসার ছেড়ে তার কাছে চলে যেতেও পারছি না। এমন একটা অবস্থা হয়েছে যে আমি স্বামী সংসার ছেড়ে তার কাছে যেতেও পারছি না। আমার স্বামী সংসার নিয়ে সুখেও থাকতে পারছি না। বলতে পারেন একরকম দোটানায় পড়ে গেছি। আমি জানি এভাবে চলার ফল ভালো হবে না।
আমি কি করব বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি কি বলবেন এখন আমি কি করতে পারি? শুরু তুমি আগে বলবে। অনেক ধন্যবাদ যিনি লিখেছেন। এটা কিন্তু খুব আনকমন না, আমাদের প্র্যাকটিসে এরকম আমরা প্রায়ই দেখতে পাই। এটা অনেকগুলো কারণেই হয়তো হয়েছে। একটা হচ্ছে জেনারেশন গ্যাপের একটা তো ব্যাপার আছেই। হ্যাঁ, এখন এই মুহূর্তে কি করণীয় সেটা নিয়ে যদি চিন্তা করি, আসলে প্রথমে এখানে কাউন্সেলিংয়ের একটা কাজ আছে। কাউন্সেলিং মানে সাইকোথেরাপি বা কাউন্সেলিং যিনি লিখেছেন উনি যদি কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে বসে কথা বলেন, কথা বললে ওনার মনের নিডটা সম্পর্কে উনি আরও সচেতন হবেন। আমরা অনেক সময় দেখেছি যে যারা আসে তারা কিন্তু নিজেরাও পুরোপুরি অ্যাওয়ার থাকে না যে সে কী চাচ্ছে। আগে কথা বলে বলে সে নিজে কী চাচ্ছে এটা বুঝতে হবে। এখন যিনি চিঠি লিখেছেন উনি যদি চান যে স্বামীর সাথে এই সম্পর্ক টিকানো এবং বাচ্চাদের নিয়ে একসাথে থাকা, সেরকমটা যদি ওনার চাওয়া হয়, আগে কথা বলে বলে ওনার চাওয়াটা নিজেরটা নিজে ক্লিয়ার হতে হবে। ওরকমটা চাওয়া হলে তখন কিন্তু অনেকগুলো ইস্যু ডিল করতে হবে। আমার একটা অবজারভেশন যে যখন স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ তৈরি হয়, এই গ্যাপ তৈরি হলে দীর্ঘদিন গ্যাপটা থাকলে তখন মাঝখানে অন্য কেউ ইন করার সুযোগ তৈরি হয়। তারা যদি একসাথে বসে, যদি সম্পর্ক টেকাতে চায় সেই ক্ষেত্রে। এবং আমি একটু আগে ভাবছিলাম যে সম্পর্কের থেকে আমরা কি চাই। আমরা বলি সম্পর্কের নিয়ম, সম্পর্কের কিছু নীতিমালা আছে। বিয়ের আগে মানুষ কিন্তু সেটা নিয়ে টক করে না, অ্যাওয়ারই থাকে না যে আমি আমার ওয়াইফের কাছে কি চাই, ওয়াইফ আমার কাছে কি চায়। এই যে একটা সম্পর্কের নীতিমালা, সম্পর্কের নিয়ম, তারা যদি এখনও বসে স্বামী স্ত্রী একসাথে কথা বলে যে স্ত্রী তার ওয়াইফের কাছে কি প্রত্যাশা করে, হাজবেন্ডই না, বা কিন্তু এইখানে তো মেয়েটা লিখছে, ওর তো স্বামী তো এখানে না, মানে আমি তো বলেছি যে যদি সে ঠিক করে যে আমি সংসারটা করব, সেক্ষেত্রে প্রথম সেশন করে করে তাকে ডিসাইড করতে হবে সে কী চাচ্ছে। সে যদি ঠিক করে করব, তখন এটা রিলেশনাল, যেহেতু সেখানে কিন্তু একসাথে বসতে পারে যদি স্বামী রাজি হয়। সেখানে এই সম্পর্কে বলার কোনো প্রয়োজন নাই। সেখানে আলাপটা হবে এরকম যে আমি ফিল করছি তোমার সাথে একটা গ্যাপ ফিল করছি, আমি এক্সপেক্ট করছি তুমি এরকমটা করতে পারো কি না। হাজব্যান্ড তখন বলবে যে আমিও কিন্তু এক্সপেক্ট করছি যে ওয়াইফ হিসেবে তুমি এটা করতে পারো কি না। ও কি হাজবেন্ডকে বলবে যে ও একটা সম্পর্কে জড়িয়ে গেছে? বলার দরকার নাই, সে বলতে চাইলে বলবে, না বলতে চাইলে বলবে না। না, আমি কিন্তু বলতে তাহলে চাই সে হাজবেন্ড যদি কি আসতে বসে, রাজি হবে সেশনে? সে যদি বলে আমার মনটা ভালো নাই, আমি একটু কাউন্সেলিংয়ে যেতে চাই, আমি চাই তুমিও আমার সাথে আসো, এবং এই রিলেশনশিপটার কথা মেনশন না করেও নিজেদের গ্যাপগুলো নিয়ে যদি কথা বলে, গ্যাপগুলো যদি পূর্ণ হয় এক ধরনের, তাহলে কিন্তু তাদের প্রত্যাশাটা কিছু কিছু করে পূরণ হতে শুরু করবে। তখন এই যে মাঝখানে অন্য কেউ ইন করা, সে কিন্তু শেয়ার করার লোক নাই। তার মানে হচ্ছে খুব সম্ভব হাজব্যান্ডের সাথে শেয়ার করার মতো সিচুয়েশনটা তৈরি হয়নি। এখন যদি একে অপরের সাথে শেয়ার করতে শুরু করে, একে অপরের মনের ভাবটা সম্মানের সাথে বলতে পারে এবং একে অপরের প্রতি মায়াটা দেখাতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটায় গ্যাপ কমে আসার সম্ভাবনা আছে। গ্যাপ কমে আসলে তাহলে অন্য কারো মাঝখানে ইন করার প্রয়োজনটা আর থাকছে না। কিন্তু এটা তখনই সম্ভব যখন সে ফিল করে যে না, আমি এই সম্পর্কটা টিকাতে চাই এবং তার পার্টনার রাজি হয় তার সাথে বসে কথা বলার জন্য। কখনো কখনো না, অফেন দেখা যায় আচ্ছা, পার্টনার আসবেই না। এটাও তো হতে পারে জাহির, আমি সরি ইন্টারাপ্ট করছি, এটাও তো হতে পারে যে হাজবেন্ড বলবে যে আমরা তো ঠিকই আছি, তাহলে কেন আমাকে টেনে নিয়ে যাচ্ছ তুমি থেরাপির জন্য? এরকম অনেক সময় ছেলেরা কিন্তু এই ধরনের মন্তব্য করে। ওয়াইফটা বলতে পারে যে ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন সেশনটা করব, তুমিও সাথে থাকো, তুমি শোনো, তুমিও বলো, তুমি আমার মনটা ভালো করার জন্য হেল্প করছো, তোমার কোনো চিকিৎসা না এটা। একসাথে বসে কথা বললে ধীরে ধীরে ইস্যুগুলো উঠে। সাইকোলজিস্টের পেশাদারি দক্ষতার কারণে হাজব্যান্ড কিন্তু এম্পাওয়ার্ড ফিল করবে এবং হাজব্যান্ড ফিল করবে এম্পাওয়ার্ড, মানে সম্মান যাতে তার ঠিক থাকে, সে যাতে খারাপ ফিল না করে, এটা সাইকোলজিস্টের দায়িত্ব। নিয়ে আসতে কথাগুলো এমনভাবে তুলতে হবে যাতে কেউ আহত না হয় এবং সম্পর্কটা ভালোর দিকে আসার সম্ভাবনা বাড়ে। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে কিছুতেই হাজব্যান্ড আসবে না। এরকম ক্ষেত্রে একজন সাইকোলজিস্টের সাথে উনি যদি বসে কথা বলে, জাস্ট প্রাণ খুলে কথা বললে মনের ভার হালকা হয়ে যাবে। তারপর উনি কি চায়, ওনার মন কি ওনাকে সাড়া দিচ্ছে, ওনার মন কি চায়, উনি কি করতে পারে, উনি নিজে ভাববে। এই পরিবেশটা সাইকোলজিস্ট দিবে, কিন্তু সিদ্ধান্ত উনিই নেবে।
দিনে 1 ঘন্টা মানে সপ্তাহে একবার করে 1 ঘন্টা করে যদি টক করে বেশ কয়েক সপ্তাহ যদি চলে, তখন আস্তে আস্তে নিজের মনের ভারটা হালকা হবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে এবং কিভাবে বাস্তবায়ন করবে সেটাও কিন্তু নিজেই বের করতে পারবে। যে মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট বলবেন উনি জাস্ট একটা পরিবেশ তৈরি করবে। এবং আমরা দেখেছি যে মানুষের মনের মধ্যে অসীম একটা শক্তি আছে, সে কিন্তু নিজের ভালো কি সে হয় সে বুঝে নিতে পারে। কাজেই যদি বসে এবং কথা বলে, তার পার্টটা যদি নাও আসে তবুও কিন্তু সেটার থেকে বেরোয় আসা একটা মানে পদ্ধতি। সে যদি একাও হেল্প নেয়, একাও হেল্প নিলে অসুবিধা নেই। খাদিজা। যেটা হচ্ছে যে যেই জায়গাটা উনি ওনার তো বিয়ে হয়েছে অনেক বললো 15 বছর বয়সে, এবং বিয়েটা ইচ্ছায় হয়েছিল না অনিচ্ছায় এটা তো উনি মেনশন করেননি, যেভাবেই হয়েছে। তো বয়সে বড় ছিল যেহেতু, মানে নিজেকে প্রকাশ করা বা নিজের ইমোশনগুলো আবেগগুলো ব্যাখ্যা করার একটা গ্যাপ ছিল, যেটার কারণে যেটা হয়েছে যে এই যে অপূর্ণতা, যখন একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে উনি বসবেন তখন দেখা যাবে যে কথা বলতে বলতে সচেতনভাবে সে খেয়াল করতে পারবেন যে আসলে এটা কি কথা বলার আগ্রহ থেকেই মানুষটার সাথে, নতুন একটা মানুষের সাথে মেশা, মানে নিডটাকে আইডেন্টিফাই করতে পারবেন, তার চাওয়াটাকে। তো যখন চাওয়াটাকে আইডেন্টিফাই করতে পারবেন তখন কিন্তু যেটা হচ্ছে নিজের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া, এগুলো করে দেন উনি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। যে সাইকোলজিস্ট অবশ্যই তাকে হেল্প করবে, তবে উনি সিদ্ধান্তটা নেবেন যে কি করা যায়, কারণ উনার 2টা মেয়ে আছে। এবং যখন উনি কথা বলবেন উনি দেখবেন যে উনার চাওয়া পাওয়াগুলার মানে কি চাওয়া পাওয়া থেকে সে আসলে আরেকটা রিলেশনশিপে গিয়েছে। মানে একটা জিনিস যেটা একজন 15 একজন 36, মানে দ্বিগুণের চেয়ে বেশি বয়স। হ্যাঁ, যেটা শুরুতেই হয়তো একটা গ্যাপ ছিল। ফিল করেছে আর কি। হ্যাঁ, সরি আমি ইন্টারাপ্ট করলাম। না, এখন it's এখন okay, madam. বিশেষ হ্যাঁ, করে বড় তুমি বাচ্চাটা তো 20 continue বছর হয়ে গেছে, তাই না? বড় বাচ্চা 20 বছর, 20 বছর। বড় হ্যাঁ। মেয়ে। তার মানে ওনার বয়স এখন 35, তাহলে হাজবেন্ডের বয়স এখন 70-এর উপরে। মানে ওইভাবে যদি চিন্তা করি, এখন বয়সের কারণে কিছু কমপ্লিকেশন তো হাজবেন্ডের দেখা দেয় শারীরিকভাবে। সবকিছু মিলায় জটিলতা তৈরি হচ্ছে আমার মনে হয়। সেটাই। হ্যাঁ, তুমি আমার একটা ফোন আছে। আচ্ছা, তুমি লাইনটা কেটে গেছে, বলো। আচ্ছা, তো যেটা হলো ম্যাডাম, প্রফেশনাল একটা হেল্প নেওয়া, এবং সে হেল্প নিলে অবশ্যই উনি নিজেরও যত্ন নেওয়া, এবং যেহেতু হাজব্যান্ডের একটা ভালো বয়স হয়েছে, বাচ্চারাও বড় হয়েছে, ওনার জন্য একটা যদি উনি যার সাথে মিশতেছেন নতুন একটা যদি সিদ্ধান্ত নিতে চান, সেটা তার জন্য নেওয়াটা খুব কঠিন, কিন্তু সে আলোচনার মাধ্যমে সে সিদ্ধান্তটা নিতে পারবেন কি করলে ভালো হবে, এবং যেটা নিবেন অবশ্যই থিঙ্কিং ব্রেন থেকেই নিতে পারবেন। তখন তার ভিতরে আর কষ্টটা থাকবে না বা কনফিউশন থাকবে না, এখন যে একটা ডিলেমার মধ্যে উনি আছেন এই দ্বিধাদ্বন্দ্বটা ওনার থাকবে না। আর বলবো নিজের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া, কারণ অনেক লম্বা সময় কিন্তু এই যে ওনার যে বয়সে বড় কোনো আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো সবসময় কিন্তু অপূর্ণ ছিল, এগুলো বাদ দিয়ে এখন এই পর্যন্ত কিন্তু আসছেন এভাবে, হয়তো কিছু সময় ধরে ওনার সাথে সম্পর্ক, ওই ইচ্ছাগুলো, ভালোবাসা, প্রেম, মমতা পেয়েছেন, তো এই কারণে হয়তো উনি ডিলেমার মধ্যে পড়ে গেছেন। মানে আমি আমার কাছে আসা ক্লায়েন্টদের যদি একটু মানে রেফারেন্স দেই, এই ধরনের কেস আসে যে আমার হাতছানি দিচ্ছে, বাইরে একটা সম্পর্ক আমাকে হাতছানি দিচ্ছে, কিন্তু আমি ঘর থেকে যদি বেরিয়ে যাই, তার হাতছানি, তার ডাকে সাড়া দেই, তাহলে তো আমি মানে আমি ঘরটাকে হারাবো। হ্যাঁ, মানে তখন এবং আমাকে মানুষ খারাপ বলবে। হ্যাঁ, আমাকে যেহেতু আমি মহিলা, আমার ব্যাপারে কুৎসা রটাবে, আমাকে মানে খুব ছোট করবে, তো আমার চরিত্র নিয়ে কথাবার্তা বলবে। আমি সেই জন্য পাটা বাড়িয়েও আবার পাটা ঢুকিয়ে ফেলি। আমার মনে হয় পাটা বাইরে বাড়াতে গেলেও আবার ভেতরে একটা শুরু হয়, যন্ত্রণা শুরু হয়, যে আমি যদি বেরিয়ে যাই একবার, আমি আবার এই ঘরে এসে ঢুকতে পারবো কিনা। তখন মনে হয় যে না, কিন্তু তাতে করে আমি বেরোতেও পারছি না। আবার যখন আমি ঘরে থাকছি তখন আমার মনে হচ্ছে যে আমি এখানে তো কোনো শান্তি পাচ্ছি না। এই যে পা বাড়াতে গেলেও ভয়, আবার ঘরের মধ্যেও এত অশান্তিতে আছি, আমি কোন দিকে যাব? হ্যাঁ, এই যে একটা ভেতরে, এটা বলা হয় যে অন্তর্দ্বন্দ্বে আমরা ভুগতে থাকি। এটা ইন্টারনাল একটা প্রসেস, যে নিজের মধ্যে দুটো সত্তা কিন্তু দাঁড়িয়ে যায়। একটা সত্তা বলে যে তুমি এখানে এত কষ্ট করছো কেন, যাও, ওই পারে তো অনেক আনন্দ আছে, স্বাধীনতা আছে, তুমি বেরিয়ে যাও। একটা সত্তা এটা বলছে, আরেকটা সত্তা বলছে তোমার তো সাহস কম না,
তুমি বেরোতে চাচ্ছ, তুমি জানো বাইরে গেলে তোমাকে লোকে কিভাবে তোমার দিকে তাকাবে, তোমার কুৎসা রটনা করবে, তোমাকে খারাপ মহিলা বলবে, তোমার দিকে আঙুল তুলবে। তুমি কি এগুলোকে ভয় পাও না? এই একটা যে এবং এখানে সে আমি একটু- স্বাধীনতার স্বাদটা নিতে চাচ্ছে, ভীষণভাবে তাকে আকর্ষণ করছে, কিন্তু যখন সে নিতে যাচ্ছে তখন কিন্তু বারবার মনে হচ্ছে যে ওকে সবাই খারাপ বলবে। তো এই যে একটা দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, এটা কিন্তু সাংঘাতিক। এটা আমার মনে হয় যে আমি ছোটবেলায় একটা উপন্যাস পড়েছিলাম বঙ্কিমচন্দ্রের, এখানে ওটা উনি বলেছিলেন সুমতি আর কুমতির গল্প আর কি, যে সুমতি তাকে এটা বলে, কুমতি তাকে আরেকটা বলে। তো আমি ভাবছিলাম যে এই যে গল্প উপন্যাস যে রচিত হয়েছে, এগুলো এগুলো তো সাইকোলজির সাথে খুবই কানেক্টেড। আমরা হয়তো ওখানে থিওরি পড়ছি না, কিন্তু থিওরির সাথে খুব মিলে যায় আর কি। যখন দেখি যে দুটো দুটো সত্তা দুরকম কথা বলে, তখন কিন্তু আমরা ভীষণ 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 যন্ত্রণায় পড়ে যায় আর কি। তো এই ভদ্রমহিলাকেও আমার মনে হচ্ছে যে খুব অন্তর্দ্বন্দ্বে ভুগছে আর কি। আমার মনে হয় এই অন্তর্দ্বন্দ্বটাকে নিয়ে তুমি যদি কিছু অ্যাড করতে চাও। অন্তর্দ্বন্দ্ব থেকেও কিন্তু ম্যাডাম আমরা ওই যে বর্তমান যে সম্পর্কগুলো, ওই সম্পর্কগুলোকে কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলি। যেমন হয়তো উনি যে দ্বন্দ্বের মধ্যে আছে, বাচ্চাদের যেভাবে অ্যাটেনশন দেওয়ার কথা, যেভাবে খেয়াল করার কথা, সেটা সে সম্ভব না। করতে পারছে না। সে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। ওখান থেকে ওরা আবার কি মেসেজ পাচ্ছে, ওরা কিন্তু একটা কষ্টের মধ্যে যাচ্ছে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে আসি তাহলে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, ফোন আসছে না। ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি ম্যাডাম, আমি জানতে চাচ্ছি যে হাউ ক্যান আই হ্যান্ডেল মাই লোনলিনেস এন্ড হাউ ক্যান আই অ্যাকসেপ্ট ইট এন্ড হাউ ক্যান আই ম্যানেজ হাউ ক্যান আই অ্যাকসেপ্ট? হাউ ক্যান আই অ্যাকসেপ্ট মাই লোনলিনেস এন্ড হাউ টু ম্যানেজ ইট? হ্যাঁ, একটু তো আর একটু বাড়তি কথা না বললে, একটা শুধু লোনলিনেসটা বললে না আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। হুম, বিষয়টা হচ্ছে কি যে মানে আমি আসলে একটু জানতে চেয়েছি যে আমি এর আগেও আপনার সাথে কথা বলেছি, হুম, হুম, তো আমি একটু মানে আমি না মেন্টালি ভালো নেই, সেজন্য আবারও ফোন দিয়েছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মানে ধরেন যে যদি কোনো বাবা মানে টোটালি কোনো ধরনের মানে সে ডোন্ট কেয়ার বা কোনো ধরনের খোঁজ খবর না রাখে, তো সেক্ষেত্রে সেই কষ্টটাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো? মানে আমার হয় কি যে আমি এর আগে আপনার সাথে শেয়ার করেছি যে আমার বাবার এই আচরণটা, যে সে যে একটা মুখ ফিরে নিয়েছে বা খোঁজ খবর নেয় না, বা মানে সে যে একটা ইমোশনালি আনঅ্যাভেলেবল, তো মানে সে মানে আমার কাছে এটা ক্ষমাযোগ্য না। মানে আমি তাকে আসলে বুঝিয়েও পারি না। তো সে এরকম মানে টোটালি আমাকে একদম বলতে পারেন যে একদম ত্যাগ করেছে। আচ্ছা, ত্যাগ করা। তো আমি না এটা আমি চাচ্ছি যে আমি আসলে মেন্টাল এই বার্ডেনটা থেকে মুক্ত হতে চাচ্ছি। মানে আমি চাচ্ছি যে ওনাকে তো আর ঠিক করা যাচ্ছে না। তো মানে আমি চাচ্ছি যে মানে আমি কিভাবে মানে আমার ভেতর মানে আমি কি করলে মানে আমার চিন্তাটা কিভাবে করব বা কি করব যে যাতে আমি এটাকে হ্যান্ডেল করতে পারি, আমি যাতে কষ্ট না পাই। মানে ওনার প্রতি আমার ক্ষোভ তৈরি হয়, রাগ তৈরি হয়, আমার একা একা আমি গালি দেই, এবং দেখা যাচ্ছে যে আমার ওনার কথা মনে হলে কেউ শুনে না, আমি হয়তো একা একা একটু গালি দিচ্ছি। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে সবসময় গালি দিই না, মানে এটা আমার হয়তো এক ধরনের কোপিং আর কি। হুম, হুম, তারপর যদিও এটা হেলদি না, তারপর আমি আসলে কন্ট্রোল করতে পারি না। তো আমি আসলে আমার বাবা মার প্রতি, মাও অনেকটা ওরকম। তো আমি চাচ্ছি যে কিভাবে আমি আসলে এটাকে একা একাই হ্যান্ডেল করবো, এবং ওরা যা করে করুক, আমি মেন্টালি অন্তত মুক্ত থাকবো। আচ্ছা। ওনারা কেন এরকম আচরণ করছেন? ওনারা অ্যাকচুয়ালি মানে ওনারা ওনাদের মতো করে আছে, আমি দূরে আছি, আমি আমার মতো করেই জব করে মানে চলছি আর কি। হুম, আর ওনারা কেন করছে আমি জানি না, মানে ওনারা ওনাদের লাইফে বিভিন্ন প্রবলেম নিয়ে হয়তো ব্যস্ত, এবং অন্যান্য সন্তানদের নিয়ে ব্যস্ত। কয় ভাই বোন? 4 ভাই। 4 ভাই? জি জি, আচ্ছা, বোন নেই। আচ্ছা। আর তোমার কত নাম্বার তুমি উপর থেকে? আমি বড় ম্যাডাম। আচ্ছা, ওকে। তাহলে মানে বোন নেই, 4 ভাই, এবং বাকি ভাইদের সাথে ওনাদের সম্পর্ক ঠিক আছে? সবার না খুব একটা ভালো না, মানে হুম, মানে খুব একটা ভালো না, বাট বাকি ভাইয়েরা আমার মতো করে কষ্ট পায় কিনা জানি না, বাট আমি একটু সেনসিটিভ, এবং আমি আসলে না মানে অপমান, অন্যায় বা ডিসরেসপেক্ট এগুলো নিতে পারি না। আর আমি আসলে এভাবে যে আমাকে মানসিক, আমার কথা যে আমি অসুস্থ আমার খোঁজ নেবে না, এবং আমি দেখা যাচ্ছে যে এটা তো একটা মানবিক দায়িত্ব, তাই না?
যে একজনের খোঁজ নেওয়া, এটা যে কোনো মানুষেরই দায়িত্ব। যেখানে পাড়ার প্রতিবেশীর প্রতি আমাদের একটা দায়িত্ব থাকে, আমাদের ধর্ম বলে। আর সেখানে নিজের সন্তানের প্রতি যে একটা দায়িত্ব অনুভব না করা, আবার আমি না এটাকে- সন্তানেরও তো কিছু দায়িত্ব থাকে। জি জি, অবশ্যই থাকে। আমি আসলে না তার সাথে কথা বলেছি, এবং আমার যদি কখনো কোনো মনে হয় যে এটা আমার ভুল, আমি কিন্তু তার কাছে ক্ষমাও চেয়েছি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়েছি। তখন হয়তো সে বলেছে ইটস ওকে বা ঠিক আছে, আচ্ছা। বাট তারপরও আসলে আচরণে পরিবর্তন আসেনি, এবং দেখা যাচ্ছে যে মানে আমার ভেতর এই ফিলিংটা সবসময় আসে যে আমাকে সে ফরসেক, মানে আমাকে ত্যাগ করেছে, এবং আমাকে সে, মানে এই কষ্টটা আমি নিতে পারছি না আর কি। মানে আমার ভেতরটা, মানে আমি চাচ্ছি যে ওনাকে তো পরিবর্তন করা যাচ্ছে না, আমি কি করবো আসলে, আমি ভালো থাকতে পারছি না। এবং আমার মাও অনেকটা ওরকম যে আচ্ছা। বাবা মার সম্পর্কটা কেমন? ওরা দুজন কেমন আছেন? স্বামী স্ত্রী? কেটে গেছে। কানেকশনটা কেটে গেল, একটু আবার চেষ্টা করতে হবে। আমরা যেটুকুই শুনেছি, যদি তোমরা একটু কিছু প্রশ্ন তো করতে পারলে না। ছোটবেলাটা কেমন ছিল এটা শোনাটা খুব প্রয়োজন জরুরি ছিল। ছিল। হ্যাঁ, যেহেতু এই যে অনেক রাগ, দুঃখ, কষ্ট প্রকাশ পাচ্ছে, এবং বাবা মার ফ্রেন্ডশিপটা কেমন এটা একটু জানতে পারলে ভালো হতো। এবং কবে থেকে মানে উনার মনে হচ্ছে বাবা মা তাকে খেয়াল করছে না। সো এই কোশ্চেনগুলো অ্যান্সার পেলে ওনার সম্পর্কে উত্তর দেওয়াটা সহজ হতো। তবে উনি যে লোনলিনেসের কথাটা বলেছে, যেটা হচ্ছে কষ্ট পাচ্ছে অনেক, ওনাকে ফোন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা হচ্ছে কষ্ট পাচ্ছে অনেক এবং এত একা বোধ করছে। এটা হয় যে বাবা মার মানে বলবো হ্যাঁ, আমাদের না, সরি, না, ওরা কথা বলছে। আচ্ছা, তো এই যে বাবা মার আচরণ, যে বিষয়টাই বলেছিলাম যে বাবা মার আচরণ কিন্তু এই যে আমাদের সম্পর্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন যেটা হচ্ছে যে উনি উনার মতো যেটা আমি বলবো যে জার্নালিং করতে পারে। জার্নালিং বলতে কি মিন করা হয়? জার্নালিং হচ্ছে যে উনার যে থটগুলো আসে, চিন্তাগুলো আসে, এগুলো উনি লিখতে পারেন। লিখলে উনার দেখবেন যে উনি খেয়াল করতে পারবেন উনার অনুভূতিগুলো, ফিলিংগুলো, তখন সেটাকে আলাদা করে লিখলো এবং উনি বডিতে খেয়াল করবেন কেমন অনুভব করছে। উনি দেখবেন যে উনি একটু রিল্যাক্স বোধ করছে, কারণ চিন্তাগুলো তো মাথায় ঘুরছে, আমাকে এমনভাবে করছে না, মানে মানে নিজেকে ভিকটিম মনে করছে এবং ও কি কি পাচ্ছে না, ওর চাওয়া পাওয়াগুলো ওর সামনে বারবার মাথায় ঘুরছে। আদর চাচ্ছে, মমতা চাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে ভেতরে ছোট্ট শিশুটা অনেক কষ্ট পাচ্ছে। তো এই যে আদর মমতা এগুলো চাচ্ছে, এই যে ভেতরে শিশু বলতে আমরা ইন্টারনাল ইনার চাইল্ড মিন ইনার করছি। চাইল্ড। তো উনি যদি লিখেন থটগুলো ব্রেন থেকে সেপারেটেড হবে, তখন ব্রেনটা একটু আরাম পাবে, হালকা হবে। ব্রিদিং এক্সারসাইজ করা এবং অনেক স্ট্রেসের উপরে অনেক এক্সারসাইজ আছে, ইএফটি বলে একটা আছে যেটা খুব এখন ব্রিদিং এক্সারসাইজের পাশাপাশি খুব হেল্প করছে ক্লায়েন্টদের স্ট্রেসের ক্ষেত্রে। তো এই টেকনিকগুলো যদি উনি করেন। ইএফটি স্ট্যান্ডস ফর হোয়াট? ইএফটি হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক, যেটা হচ্ছে আমাদের যে বডিতে তো বিভিন্ন কি বলে এনার্জি থাকে, তো এনার্জিগুলো স্টাক হয়ে থাকে যখন আমরা স্ট্রেস করি, টেনশন করি, তো ওগুলো না স্টাক হয়ে থাকে। যখন এই ট্যাপিং করা হয়, ট্যাপিংয়ের মাধ্যমে এই এনার্জিগুলো হচ্ছে চারদিকে বডিতে ছড়িয়ে যায়। নেটে সার্চ করলে পাবে? হ্যাঁ, নেটে সার্চ করলে পাবে। আমি একটু দেখিয়ে দিই। এই যে জাস্ট এরকম করে ট্যাপ করতে পারে 20 বার 10 বার, বা এভাবে হাতটা নিয়ে এভাবে করতে পারে, জাস্ট মাসেল এখানে করতে পারে, থাইয়ে করতে পারে, এবং এখানে এখানে এগুলো করলে দেখবে উনি অটোমেটিকলি 10-15 মিনিট পরে উনি দেখবে যে উনি অনেক রিল্যাক্স বোধ করছে। আর ব্রিদিং এক্সারসাইজ তো অনেক হেল্প করবে। জার্নালিংটা যেটা হচ্ছে এই যে ব্রিদিং এক্সারসাইজটা যদি একটু বলে দাও। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিয়ে একটা কমফোর্ট করে উনি বসে খুব রিল্যাক্সলি, মানে আমার কোনো তাড়াহুড়ো নাই, কিচ্ছু নাই, যে একটা পালকের মাধ্যমে যেরকম আমাকে স্পর্শ করা হয় ঠিক ওরকম আমি আলতোভাবে বসে আরাম করে শ্বাসটা নিব। এবং কেউ যদি আটকে রাখতে গেলে ডিসকমফোর্ট হয়, তার আটকে রাখার দরকার নেই, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে হা করে ছেড়ে দেওয়া। এক্সারসাইজটা 5 মিনিট করুক, 10 মিনিট করুক, খুব রিল্যাক্স বোধ করবে। ওই যে ব্রেনের, যেমন আমি ওনার ক্ষেত্রে বলবো যে আমরা যদি বলি, ধরেন আমি আপনাকে বলছি আপনি আপনার সামনে একটা ঘড়ি আছে, কিন্তু এই ঘড়িটা নিয়ে চিন্তা করবেন না, আপনি হচ্ছে
ঘড়িটা নিয়ে চিন্তা করবেন না, কিন্তু ঘড়ির 3টা কাঁটা আছে, ঘড়ি গোল হতে পারে, লম্বা শেপের হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, আপনি এরকম চিন্তা করেন, দেখবেন যে আমি যে আপনাকে বললাম আপনি চিন্তা করবেন না, আপনি কিন্তু ওটাই আপনার ব্রেনে একটা ইমেজ আসবে। তো আপনি যখন ভাবছেন আমি একা থাকবো না, আমি লোনলি থাকবো না, আমি এগুলো ভাববো না, ওগুলোই আপনার যেটা brain এ- না করা হয় সেটাই বেশি করে আসে আর কি। হ্যাঁ, ওটাই ঘুরছে ওনার ব্রেনে। তো কিছু অ্যাক্টিভিটি যেটা আমরা বলি পজিটিভ ডিস্ট্রাকশন, উনাকে এই যে জার্নালিং করা, ব্রিদিং এক্সারসাইজ, একটু নিজেকে সময় দেওয়া, একটু ফিজিক্যাল এক্সারসাইজও হেল্প করে হ্যাঁ, খুব। হাঁটা 30 মিনিট, এবং খোঁজা যে তার কি রিসোর্স আছে, যেই রিসোর্সগুলো উনি ইউজ করলে উনি ভালো ফিল করেন, এটাও উনি কিন্তু আইডেন্টিফাই করেন। রিসোর্সটা যদি বাংলায় বলো। মানে যে কাজটা করে আমি আরাম বোধ করি, আমার এনার্জি, আমার শক্তি, আমি লিখে আমার খুব ভালো লাগে, আমার আর্ট করে ভালো লাগে, আমি হাঁটলে আমি রিল্যাক্স বোধ করি, বা আমার ওই বন্ধুটা আছে যার সাথে কথা বললে আমি একটু রিল্যাক্স বোধ করি। আমরা অনেক সময় অলসতা করে যাই না, বা এটা করলে কি হবে, আমি বলবো একটু করে দেখেন, একটু করে দেখলে আপনি অবশ্যই আউটকাম পাবেন। আর প্রফেশনাল হেল্পের কথা এই কারণে বলবো যে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে বসতে হবে, এই কারণে যে এই যে একটা দ্বন্দ্ব, ইন্টারনাল যে একটা দ্বন্দ্বর মধ্যে আছে, আমার মনে হচ্ছে এই দ্বন্দ্বটা নিয়ে ওনার আলোচনা করা প্রয়োজন রয়েছে। দ্বন্দ্বটা কি নিয়ে হচ্ছে? এই যে বাবা মা তাকে যত্ন করছে না, উনি তো দুইটা, ওই যে বলছে সেলফ টক করছে, নিজে নিজে অনেক কথা বলছে, তো এই কথাগুলো তো বলার বিষয় রয়েছে। যেমন আমাদের একটা থেরাপি আছে ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, ওখানে সেলফগুলোর সাথে কথা বলা হয়, যেখানে কিন্তু আমাদের এই যে ভিতরে যে এটাও বুঝবে না। হ্যাঁ, মানে মানে থেরাপিটা প্রয়োজন, সেটাই। থেরাপিটা নিলে রিলিফ ফিল করবো। আমার একটু প্রশ্ন ছিল ওনার কাছে, যদিও কেটে গেছে, অন্য মানুষের সাথে ওনার সম্পর্কটা কেমন? বাবা মা না হয় ওনার বাবা মা সাথে ছাড়াও আর্ধ মানুষ আছে, অফিসের লোক, ফ্রেন্ড, সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি দেখা যায় যে কারোর সাথেই সম্পর্ক ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে একটা জিনিস বিবেচনা করার দরকার আছে যে সামাজিক সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য যে দক্ষতা দরকার, অনেকের মধ্যে কিন্তু এটা ঘাটতি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি যে সোশ্যাল স্কিল ট্রেনিং, সামাজিক দক্ষতা প্রশিক্ষণ, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে রিকোয়েস্ট করতে হয়, কিভাবে ক্রিটিসিজম টলারেট করতে হয়, কি করে কাউকে প্রেস করতে হয়, ভেঙে ভেঙে এটার ট্রেনিং দেয়। এই ট্রেনিং কিন্তু বাংলাদেশের ভিতরে আমরা করিয়েছি, আছে ট্রেনিং এই দেশেই। আর এছাড়াও কিন্তু নেটে ঢুকলে আমরা এটার উপর ডাটা পাবো, ইদানিংকালে নেটে প্রচুর ডাটা পাওয়া যায়। কাজে আমার অন্য মানুষের Data সাথে কিসের উপরে? সম্পর্ক, মানে আমি যদি বলি আমার সামাজিক দক্ষতার লেভেলটা কি, আমি সোশ্যাল স্কিল ট্রেনিং বলে সার্চ দিলে প্রচুর তথ্য আসবে, সেটা পড়ি, দেখি আমার সামাজিক দক্ষতার অভাব আছে কিনা। যদি অভাব থাকে সেটাকে বাড়ানোর জন্য আমার প্রশিক্ষণ নিতে হবে। মানে নেটে কি প্রশিক্ষণ নেওয়া যায়? নেটে ঠিক প্রশিক্ষণ নেওয়া যাবে না, কিন্তু নেটে তথ্য নিতে পারি আমরা, কি কি ঘাটতি আছে আমার। আর আমাদের দেশে তথ্য নেওয়া যায় মানে একটা নিজের নিজের পরীক্ষাটা নিজে করা, এক ধরনের আমি যদি দেখি যে টেস্ট করা আর কি। সামাজিক দক্ষতা কি কি আছে, এর মধ্যে কোনটা কোনটা আমার মধ্যে আছে, ওটা এক ধরনের টেস্ট না, সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে। মানে নেটে কোনো একটা টেস্ট নেই না, আমরা মানে ইন্টারনেটে যে টেস্টগুলো Right, থাকে right. আর কি। আর এছাড়া আরেকটা জিনিস আছে, নিজের আবেগ সম্পর্কে একটু সচেতন হওয়া। উনি বলছিল আমি খুব ইমোশনাল, ঠিকই আছে, ইমোশনাল তো আমরা হই, তা আমার ইমোশনটার সম্পর্কে আমি সচেতন কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা যেমন বলি যে ইমোশনের নাম লিখতে দিলে কিন্তু মানুষ অনেক সময় অনেকগুলো ইমোশনের নাম বলতে পারবে না, এবং অনেক মানুষ আমি দেখেছি যে তার কোন ইমোশন হচ্ছে সে সচেতন না, সে রিয়্যাক্ট করছে, প্রকাশ করছে, আচরণে বোঝা যাচ্ছে, কিন্তু সে নিজে বলতে পারবে না। কাজে কোন নিজের আবেগটা কাজ করছে? কোন আবেগ, নর্মালি একটা থাকে না, একাধিক আবেগ থাকে, সেই আবেগগুলোর সম্পর্কে সে যদি সচেতন হয়ে উঠতে পারে, এটা ইজি মানে না। আবেগটাকে যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে ওর কি সুবিধা হবে? আবেগ আইডেন্টিফাই করলে আবেগের যে প্রভাবটা পড়ছে সেই সম্পর্কে সে সচেতন হবে, এবং আবেগ নিয়ন্ত্রণ করার বহুবিধ সাইকোলজিক্যাল পদ্ধতি আছে, সে প্রফেশনাল হেল্প নেবে দরকার পড়লে। মানে কি করে আমরা নিজেদের আবেগ নিজে কন্ট্রোল করতে পারি, এটা খুব ভালো ট্রেনিং পদ্ধতি আছে, কাজে সাইকোলজিস্টদের হেল্প নিয়ে আমরা সেটা করতে পারি। আরেকটা আমরা হচ্ছে কন্ট্রোল করব না ম্যানেজ করব? ম্যানেজ করা, ঠিক আছে, মানে আমার ইমোশনটা তীব্রতা এসে গেছে, এখন এই ইমোশন যে অ্যাক্ট আউট করলে আমার সুবিধা নাকি সুবিধা নাই, যদি দেখি সুবিধা হচ্ছে না, তাহলে এটাকে আমি কিভাবে ম্যানেজ করব, এটা মানে ম্যানেজ করা বা রেগুলেট করা is a হ্যাঁ, ভেঙে ভেঙে better ট্রেনিং way. দেওয়ার পদ্ধতি আছে। আরেকটা হচ্ছে চিন্তা, অনেক সময় আমাদের মাথায় অনেক ধরনের চিন্তা আসে, এবং এই চিন্তাগুলো অনেক সময় নেগেটিভ থাকে,
এবং এই চিন্তাগুলো দিয়ে প্রভাবিত হয়ে আমরা অনেক উল্টোপাল্টা কাজকর্ম করে ফেলি। তো আমাকে এই যে আমার চিন্তাটা কি হচ্ছে সেই সম্পর্কে সচেতন হতে হবে, এই চিন্তাটার পক্ষে এনাফ যুক্তি আছে কিনা সেটাও দেখতে হবে, এবং এই চিন্তার বিপক্ষে কোনো কথা আছে কিনা সেটাও বিবেচনায় নিতে হবে। অর্থাৎ একটা চিন্তা আসলো, ওইটা আমার চিন্তা, ওইটাকে আমি বাস্তবতা, ওইটাই অবজেক্টিভ, ওইটাই একটু যদি সঠিক। এক্সাম্পল দিয়ে বলতে জাহির, তাহলে খুব পরিষ্কার যেমন হতো। হয়তো এরকম ধরো হলো, একজনের একটা এক্সাম্পল দিয়ে যদি বলো আর কি, তাহলে দর্শকদের কাছে একটু পরিষ্কার হবে। যেমন কেউ যদি এরকম ভাবলো যে আমার বাবা আমাকে ভালোবাসে না, এখন যেটা ওর ক্ষেত্রে আছে, হ্যাঁ হ্যাঁ, এখন সে আমার বাবা আমাকে ভালোবাসে না। এখন তারপরে ভাবলো যে আমার বাবা যদি আমাকে ভালো না বাসে, তাহলে তো সন্তান হিসেবে আমার কোনো অস্তিত্বই নাই, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো মানেই নাই, আমি তো নট অ্যাকসেপ্টেড, কেউ আমাকে ভালোবাসে না, মানে এইভাবে জিনিসটা যেতে থাকে। এখন প্রশ্ন অনেকগুলো, যে সত্যি কি তার বাবা তাকে ভালোবাসে না? সে যদি অতীতটা খেয়াল করে যে এখানে এখানে কতগুলো নমুনা আছে যে তার বাবা তাকে ভালোবাসে, এখানে এখানে নমুনা আছে বাসে না, আবার বাবা না ভালোবাসলেই যে জীবন বৃথা হয়ে গেল, সেটাও কি যুক্তিসঙ্গত কথা? তাহলে বাবা ভালো না বাসলেও জীবন ঠিক আছে, বাবা ভালো না বাসলেও জীবন ঠিক নাই, এই যুক্তিগুলো যদি সে, দুইটা যুক্তি, যে বাবা ভালো না বাসলে আমি মানুষ হিসেবে বৃথা হয়ে গেলাম, এটা কি সত্য না এটা মিথ্যা, সে ভেবে ভেবে কাগজ কলম নিয়ে লিখতে পারে। তার বন্ধুবান্ধব যারা তার ভালো চায় তাদের সাথে অপিনিয়ন নিতে পারে যে আমি তো এরকম মনে করছি, তুমি কি মনে করছো। তখন সেই পুরো জিনিসটা নিয়ে ভাবলে এবং লেখালেখি করলে, তখন এই জার্নাল লেখার কথা বলছিল, তো আমি যদি আমার বাবা আমাকে ভালোবাসে কি বাসে না সেই যুক্তিগুলো লিখি, তো তাহলে আমার মাথাটা ক্লিয়ার হবে এবং আমি নিজের মাথায় না খেললে অন্য লোকজনের কাছে জিজ্ঞাসা করতে পারি। এছাড়া আমরা সাইকোলজিস্টের কাছে গেলে তারাও কিন্তু এটা নিয়ে হেল্প করতে পারে। আর আরেকটা জিনিস আমার কাছে লাগে যে ভ্যালু গাইডেড লাইফ বলি আমরা এটাকে। ভ্যালু গাইডেড লাইফ মানে আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট, ভ্যালু, যে যেমন আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজে ফিল করি যে আমার দ্বারা যাতে মানুষ কিছু উপকার পায়, একটা জনকল্যাণ করা, মানুষের উপকার করা মানসিকতা আমি ফিল করি। এক একজনের কাছে এক একটা ইম্পর্টেন্ট। আমার জন্য আবার একই সাথে আমার ফেলো অন্যান্য সাইকোলজিস্ট যারা আছে তাদের নিয়ে কাজ করার একটা স্পেশাল আগ্রহ আছে। তো তাহলে যার কাছে যেটা ইম্পর্টেন্ট, এই ব্যক্তি যিনি ফোন দিয়েছিলেন, ওনার লাইফে ভ্যালুস কি, উনি কী চায়, আমরা ওই ভ্যালুস কি, এটা তো মূল্যবোধ, সেটাও যদি উনি সচেতন না থাকে, আমরা গুগলে ঢুকে সার্চ দিলে ভ্যালুসের লিস্ট আসবে, আমরা ওইটা ধরে ধরে চিন্তা করতে পারি। আরেকবার বলো ব্যাপারটা। আমার বাবা আমাকে, না, যেমন ধরেন আমি যদি বলি মূল্যবোধ, আচ্ছা, যে আমার জন্য জীবনে কোনটা ইম্পর্টেন্ট, কোন ভ্যালুসগুলো ইম্পর্টেন্ট, সেটা যদি আমি আগে নির্ধারণ করি। ভ্যালুস বলতে, ভ্যালুস মানে মূল্যবোধ, মানে আমি, না মূল্যবোধ তো বুঝেছি, মানে উদাহরণ দিয়ে যদি যেমন ধরা যাক আমি একজন ফ্যামিলি পার্সন, আরেকজন বলল না আমি একজন জনদরদি মানুষ, আরেকজন বলল না আমি মানুষের তরে, পরের তরে আমি বাঁচতে চাই, অন্য মানুষের জন্য বাঁচতে চাই। এক একজনের কাছে এক একটা মূল্যবোধ ইম্পর্টেন্ট। একজন বলল রোমান্টিক রিলেশনশিপ আমার জন্য ইম্পর্টেন্ট। তো এই যে ভ্যালুসগুলো আছে, সেই ভ্যালুসের তালিকাগুলো তৈরি করে উনি যদি বসে যে উনার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট মূল্যবোধ বা ভ্যালুস, এবং ওনার লাইফটা যদি ওই ভ্যালুসকে কেন্দ্র করে উনি লিড করতে শুরু করে, উনি নিজেকে প্রশ্ন করবে যে আমি দেখলাম এই 3টা বা 4টা মূল্যবোধ আমার কাছে ইম্পর্টেন্ট, তা আমার লাইফটাকে এটাকে কেন্দ্র করে আমি চালাচ্ছি, যদি চালাই ফাইন, যদি না চালাই তাহলে ওই মূল্যবোধকে কেন্দ্র করে আমি যদি আমার লাইফটা নিতে শুরু করি, আমার সব আচার আচরণ, অ্যাকশন প্ল্যান ওই মূল্যবোধকে কেন্দ্র করে তৈরি হবে। তখন আমার অন্য কষ্ট যাই হোক না কেন, যেহেতু আমি একটা আমার একদম কোরে, আমার মূল প্রাণ মানে কেন্দ্রবিন্দুতে আমি ভ্যালুস নিয়ে আমার লাইফ লিড করছি, তখন কি হয়, আমার এক ধরনের সন্তুষ্টি তৈরি হয়। আচ্ছা, লাইনটা পাওয়া গেছে, আমরা একটু শুনি ওকে। হ্যালো, হ্যালো ম্যাডাম। হ্যাঁ, তোমাকে না আমাদের অতিথিরা কোনো প্রশ্ন করতে পারেননি, একটু লাইনে থাকো। হ্যাঁ, তোমাদের জি, প্রশ্ন জি। থাকলে চট করে ফেলো, আমাদের সময় খুব ফুরিয়ে এসছে। আপনার ছোটবেলাটা একটু শুনতে চাচ্ছিলাম, আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে, কেমন ছিল বাবা মায়ের সাথে সম্পর্ক? আমার ছোটবেলাটা আসলে অ্যাকচুয়ালি খুব একটা স্মুথ ছিল না, মানে আমি বেশ কড়া শাসনের মধ্যেই বড় হয়েছি, ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবে আমি টর্চার হয়েছি আর কি। ওকে, মানে কে টর্চার ফিজ- করতো, একটা হ্যাঁ। এক্সাম্পল যদি বলতেন। যেমন শারীরিক প্রহার, তারপর ভার্বাল অ্যাবিউজ, এগুলো কে করতেন আপনাকে? মা করতেন, মা দুটোই করতেন, আর বাবা বিশেষ করে ফিজিক্যাল মানে প্রহার যেটা, এটা বাবা করতেন। একটা এক্সাম্পল দিবেন কি কারণে করতেন?
মানে যে কোনো বিষয়ে শাসন করার জন্য এবং তাদের মন মতো গাইড করার জন্য, মানে যে কোনো বিষয় আর কি, উঠতে বসতে বেশিরভাগ সময় করার শাসন এগুলো চলতো। এবং যে কোনো বিষয়ে শাসন মানে তাদের কাছে অ্যাবিউসিভ কথাবার্তা ছিল। কোনো স্পেসিফিক এক্সাম্পল চাইছে? যেমন মানে আমার মার হয়তো একটা বিষয় বিরক্ত হলো, দেখা যাচ্ছে যে কোন একটা বিষয় বিরক্ত হয়ে সে ভার্বাল অ্যাবিউজ করলো, মানে বাজে কথা বললো, কার্স করলো। হ্যাঁ, কি পড়া নিয়ে বিরক্ত হতেন যে পড়ছেন না বা কোনো জিনিস না না, নষ্ট করে ফেলেছেন? পড়ার বিষয়ে মারধর করতো, বাট মানে পরবর্তীতে তার বড় ক্লাসে উঠলে ওভাবে করেনি, বাট করতো ছোটবেলায়। আর এমনিতে আমার মায়ের যে কোনো বিষয় মানে আমার সাথে ম্যাচ না করলে বা তার কথা মন মতো না হলে, মানে আমি তার মন মতো একটু যদি না চলতাম, দেখা যাচ্ছে যে সে ভার্বাল অ্যাবিউজ, কার্স এগুলো করতো। মন আর মতো কি চাইতেন সেটা যদি বলতেন একটা। মানে সে হয়তো চাইতেন যে আমি, সে যা বলবে আমি তাই শুনবো, আমি একদম মাথা পেতে মেনে নিব সবকিছু, আমি একদম কোনো ধরনের তর্ক করব না, কিছুই না, একদম সে যা করতে বলবে আমি তাই করব, মানে কিন্তু ওটা আমার পক্ষে সম্ভব হয়নি। কি করতে বলতেন সম্ভব হয়নি? যেমন যে কোনো বিষয়, সেটা এখন কি বলবো, যে সেটা একটা কাজের বুয়ার সাথে, ইভেন কাজের বুয়াকে আমার মা সাপোর্ট করতো, আমাকে করতো না। মানে কাজের বুয়ার সাথে একটা ইস্যু যদি হতো, কাজের মেয়েদের তো অনেক সমস্যা থাকে জানেনি, যে বাসা বাড়িতে ওরা চুরি করে, এই করে, সে করে। ইভেন কাজের বুয়াকে কিছু বললেও আমার মা ভয় পেতো, বাবা যদি বুয়া চলে যায়, ইয়েতে আমাকে বকতো, আমাকে মারতো। ঠিক আছে, মানে যে কোনো বিষয়, মানে তার কোনো কিছু যেন আমার মন মতো হতো না তার। আপনি বাসায় কি জিনিসপত্র নষ্ট করতেন? কিছু ভেঙে ফেলা, একটু না, না, মনোযোগ না, না, কম না। থাকা, কাপড় আমি চোপড় এগুলো ঠিক মতো করিনি। না করা, নিজের যত্ন না নেয়া, আমার মা, আপনি আপনার নিজের যত্ন না করা, মানে এই কাজগুলো কি অবহেলা করতেন যেগুলোর জন্য মা বলতে থাকতেন কেন তুমি গুছিয়ে চলছো না, কেন ঠিক মতো না ব্রাশ না না, করছো আমি না? পড়াশোনা ঠিক মতোই করতাম, বাট আমার মার সমস্যা ছিল যে অন্য যে কোনো বিষয়, অর্থাৎ আমি আমার ভাইদেরকে যদি একটু বকা দিতাম, ওটা সে নিতে পারতো না এবং সে এগুলো করতো। এবং যে কোনো বিষয়, ইভেন আমার মানে উঠতে বসতে ভুল ধরতো, কি বলবো, শুধু পড়াশোনা বাদে, পড়াশোনায় তেমন ভুল ধরতো না, ছোট ক্লাসে যদি মারতো পড়ার জন্য, বাট ওটা তার ওভার একটা ইয়ে ছিল। বাট আর এমনিতে যে কোনো বিষয় যে দেখা যায়, এটা কেন বললি, তুই তুই কেন এই কথা বললি, মানে আমার কোনো মতামতের কোনো ভ্যালুই ছিল না, আমার আপনার কোনো সে ছিল না। আপনার দাদা দাদি বা নানা নানু কারোর সাথে কি আপনার সম্পর্ক ভালো ছিল? এরকম কেউ ছিল যার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল? না, ওই ছোটবেলায় ছিল না, ছোটবেলায়। আর পরবর্তীতে বড় হওয়ার কেউ পরে ছিল না। এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেকের সাথে প্রশ্ন সম্পর্ক আছে? ভালো সময় ছিল বা ফুরিয়ে আছে। আসছে। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বাবা মা ছাড়া অন্যদের সাথে আপনার সম্পর্কটা কেমন যাচ্ছে এখন এখন? অন্যদের বা সাথে যে এখন বর্তমানে যদিও আমি আনম্যারিড, তবে অন্যদের সাথে যাচ্ছে, অন্যদের সাথে আমার তেমন ইস্যু নাই। আর যদিও মানে আমার এখনো, আমি দাম্পত্য সম্পর্কে যেতে পারিনি, তো আমি অন্যদের সাথে আমার কোনো তেমন কোনো সমস্যা নেই। তবে আমি না আসলে আমার বাবা মার এই কষ্টগুলোকে না নিতে পারছি না, যে আমি না আসলে মেন্টালি কিভাবে শক্তি অর্জন করবো যাতে বুঝতে ওরা পারছি। আমাকে ব্যথা দিল আমার সেটা ব্যথা লাগবে না, যে আমি নিতে পারছি না যে আমার মা আমার খোঁজ নিবে না, আমার বাবা জি, নিবে জি, না, জি। ঠিক এবং আছে, বললেও ওটা তো তারা প্রথমে বুঝবে না। বলেছি। আর প্রশ্ন নেই, আমরা তাহলে ছেড়ে দিই ওকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা এবার একটু, তুমি শুনেছো বোধহয় এতক্ষণ, ওরা আলোচনা যতটুকু সময় আছে আলোচনা করবে, একটু সঙ্গে থাকো। হ্যাঁ, তুমি আগে আমি বলো। অনেকটা বলেছি, আরেকটু বলতে পারি যে নিজেকে ভালোবাসার চেষ্টা করা, যে আমি নিজেকে ভালোবাসি, যাতে আমি যদি নিজেকে ভালোবাসি তখন অনেক কিছু কিন্তু নিজেকে ইজি হয়ে যায়। ভালোবাসলে আমরা কিভাবে বুঝবো যেমন যে ধরা আমরা যাক, ভালোবাসছি? আমি ঠিক কি করলে আমার ভাল লাগে আমি সেটা করি, বা আমার যদি কোনো ভুল হয় আমি নিজের প্রতি অত তিক্ত না হয়ে উঠি, তা আমি নিজেকে মায়া করি, আমি যেন আমার একটা ভালো বন্ধু, এরকমভাবে যদি আমরা চিন্তা করি এবং নিজের ইমোশন, নিজের চিন্তা, নিজের শরীর, এগুলোকে আমরা যদি টেক কেয়ার করি, তাহলে কিন্তু এটা নিজেকে ভালোবাসা হয়। যত্ন করা, যেটা হচ্ছে নিজেকে যত্ন করা। এবং এই যে ওনার যেটা মনে হয় যে আমি কি কি পারি না সেটার উপরে এফোর্ট কম দিয়ে আমার হয়তো মুভি দেখতে ভালো লাগে, তো আমি সপ্তাহে একটা মুভি দেখলাম, আমার কোথাও যেতে ভালো লাগে, ওই কাজগুলো করা। এবং যেটা যে ভ্যালুজের কথা বললো, ওই জায়গাটা যদি মূল্যবোধটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ করলে উনি একটা কনফিডেন্ট বা স্ট্রেংথ পাবে যে মানে আমি ওই দিকেই আগাচ্ছি। যেহেতু ওই যে আমাকে বকা দিত, সব নেগেটিভ কথা আমি শুনেছি, ওগুলো হয়তো মাথায় করে। তবে আমার যেটা ওভারঅল যেটা মনে হয়েছে যে আমার যেটা খুব মনে হয়েছে যে তার ইনার চাইল্ডটা নিয়ে কাজ করা খুব ভীষণ দরকার আছে। যেহেতু
ছোটবেলাটাও উনার খুব মানে আমরা যেটা বলি যে যদি খুব বাজে অভিজ্ঞতা, নেগেটিভ অভিজ্ঞতা নিয়ে বড় হয়ে বিভিন্ন ক্ষত থাকে, এই ক্ষতগুলো আসলে না সারলে, রুটে গিয়ে না কাজ করলে, উপর দিয়ে যতই মলম লাগাই আসলে ঘাটা কিন্তু শোখায় না। তো এই কারণে আমার মনে হয়েছে একদম ভেতরে, উনার ভেতরটা নিয়ে কাজ করা দরকার। উনি যদি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের শরণাপন্ন হন, ইনার চাইল্ড বলতে কি মেন করি আমরা? তার যে ছোট্ট শিশুটা আছে যেখানে উনি ইনসিকিউর, যেখানে তার বেদনা, দুঃখ, কষ্ট রয়েছে, মানে আবেগের সত্তাটাকে ইনার চাইল্ড বলে আর কি। আবেগের সত্তাটা, কারণ উনি কিন্তু ওই শর্ট লুপ রেসপন্স পর্যন্ত আছে, সে কিন্তু ইমোশনাল ব্রেনে আছে, থিঙ্কিং ব্রেন পর্যন্ত গিয়ে কিন্তু কাজ করতে পারছেন না। তো থিঙ্কিং ব্রেন পর্যন্ত কাজ করতে হলে আমাদের সচেতনভাবে আমাদের কিন্তু কাজ করতে হবে, এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। এই প্র্যাকটিসটা কিন্তু সাইকোথেরাপি ছাড়া সম্ভব না। তো সচেতনভাবে করতে হলে ইমোশনাল ব্রেন কে কিভাবে ম্যানেজ করে আমি থিঙ্কিং ব্রেন নিয়ে কাজ করব, এটা কিন্তু সাইকোথেরাপির মাধ্যমে সম্ভব। ও কি কোনো কিছু ভিডিওর মাধ্যমে বা কোনো কিছু কি কোনো জায়গা থেকে কোনো ধারণা পেতে পারে কিনা? আজকাল তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। ধারণাগুলো ওনাকে হেল্প করবে, যেটা আমি ওই যে কিছু এক্সারসাইজ তো যে দেখালাম, এগুলো তাকে সাময়িকভাবে হেল্প না, করবে। ভিডিও ইনার চাইল্ডের উপরে কোনো ভিডিও হ্যাঁ, আছে ইনার কিনা? চাইল্ডের উপরে উনি সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, আচ্ছা, ওকে। এই রিলেটেড অনেক ভিডিও পাবেন, এবং ওগুলো ওনাকে ভিতরে অনেক সুট করতে পারে। কারণ আমরা তো আসলে জানি না মানে ওনার আর্থিক অবস্থা কি, উনি কতটুকু আসলে প্রফেশনাল হেল্প নিতে যেতে পারবেন। মানে যেটা হচ্ছে, হ্যাঁ ম্যাডাম আপনি একদমই ঠিক বলেছেন, আপনি ভিডিও যদি ওরকম সম্ভব না হয়, আপনি বিভিন্ন ভিডিওর মাধ্যমে হেল্প নিতে পারেন। এখন অনেক ভিডিও করে সবাই, ইউটিউবে অনেক ভিডিও আছে, ইনার চাইল্ড দিয়ে সার্চ দিলেও পাবেন উনি। মানে নিজের সাথে নিজের কানেকশনটা তৈরি করা, বন্ডিং তৈরি করা আর কি। মানে সচেতন হলে না, ওনার ইমোশনাল পার্ট সম্পর্কে উনি যে অবচেতন ভাবে অনেক চিন্তা ভাবনা করছেন, ওই অবচেতন পার্টটাতে উনি যদি সচেতন হয়, তখন কিন্তু থিঙ্কিং লেভেলে গিয়ে উনি কাজ করতে পারবেন, তার লজিক্যাল পার্টটা কাজ করবে। তখন দেখা যাবে উনি যে আইডেন্টিফাই করতে পারবেন যে এই সময় এসে আমি কি কি করব। মানে ও আটকে যাচ্ছে, তুমি যে ব্রেনের যেটা শর্ট লুপ বলছিলে, হ্যাঁ, হ্যাঁ। মানে আবেগের জায়গাটা হিট করছে বারবার, ওর কিন্তু থিঙ্কিং ব্রেনের পর্যন্ত আর যেতে পারছে না। যেতে তো পারছে না। ওইখানটাতে ও ঘুরপাক খাচ্ছে, ও জি। চিন্তাগুলো Long loop ও আমি response আর আমি করতে পারছে আই এম না। নট গুড এনাফ, আই এম নট Capable, acceptable, আই এম নট লাভেবল, lovable। আই এম নট ইউজফুল। মানে এই যে নিজেকে আমরা তকমা দিয়ে ফেলি না কতগুলো, যে আমার কি নাই, আমার মধ্যে কোন কি ঘাটতি আছে, সেটার মধ্যে আটকে থাকি। তখন হয় কি অনেক আবেগ তৈরি হয়, অনেক মানে নেতিবাচক আবেগ চিন্তাগুলো তৈরি হয়, কষ্ট, মানে ভীষণ গিল্ট তৈরি হয়, তারপরে তোমার হীনমন্যতা তৈরি হয়। তো এই যে জিনিসগুলো কাজ করছে ভেতরে, ওটার মধ্যে আটকে রয়েছে, ও কিন্তু ওখান থেকে আর বেরোতে পারছে না। হ্যাঁ, একদম। চিন্তার জগতে আর ওর যে ফ্রন্টাল কর্টেক্সটা, যেটা তুমি শুরুতে বলেছিলে, এই ফ্রন্টাল কর্টেক্সটা আর তখন কাজ করে না। ওই আবেগের মস্তিষ্কের মধ্যেই ওর চিন্তাগুলো, মানে ওর ও মিড ব্রেনের মধ্যেই রয়ে গেছে। ওখানেই ওর আবেগগুলো ঘুরপাক খাচ্ছে, এবং ওইখানে থেকেই সারাক্ষণই কষ্ট পাচ্ছে আর কি, তাই তো? জি জি ম্যাডাম। তাহলে যেটা যেটা অন্যদের ক্ষেত্রেও আমরা বলি যে এক্সারসাইজ করা, যেটা অলরেডি তোমরা হয়তো বলেছো, জি। তো হ্যাঁ সেটাই। আর কিছু যদি অ্যাড করার থাকে, কিছু আছে? এই যে ইমোশনাল ব্রেনের কথা যেটা বললেন, অনেক সময় দেখা যায় যে আমরা যদি একটু টাইম নিতে পারি, কারণ মানুষের নর্মালি প্রসেসিংয়ের জন্য টাইম দরকার। চট করে কিছু করলে তখন ইমোশনাল ব্রেনই উইন করলো। আমার যখন খুব একটা এরকম কিছু একটা করতে ইচ্ছা করছে বড় ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে, আমি যদি স্লো ডাউন করতে পারি, একটু টাইম পেলে আমার কিন্তু সেই ইনফরমেশনটা ফ্রন্টাল লোবে চলে আসবে। তখন আমার এক্সিকিউটিভ ফাংশন যেটাকে বলি, যে টাইমটা কিভাবে নেব? আমি একটা কিছু খারাপ কিছু বলতে ইচ্ছা করছে, করতে ইচ্ছা করছে, আমি চুপ করে থাকবো, সরে যাব, একটু পরে করব, ফিউ মিনিটস একটু টাইম পেলে তখন দেখা যায় যে আমরা কিন্তু সেটা তো বিবেচনা কাজ অন্যজনের করবে। সাথে সম্পর্কেও তো একা একা কষ্ট পাচ্ছে, সেজন্য বলছি। ওই যে সেক্ষেত্রে আমি বলবো যে আমার চিন্তাগুলো সম্পর্কে আমি ভাবি, আমার এখন ইমোশন এটা হচ্ছে, তো ইমোশনের নামগুলো বলি যে আমার ইমোশন এটা হচ্ছে, তারপরে ধরো এটা আমার হচ্ছে। অনেক রাগ লাগছে এখন, নর্মালি দেখা যায় প্রথম একটা ইমোশন আসে, আমরা এটাকে বলি প্রাইমারি ইমোশন, এবং এরপর পর 3-4টা ইমোশন বা 5টা ইমোশন চলে আসে চট করে, সেটাকে বলি সেকেন্ডারি ইমোশন। ইন্টারেস্টিং হচ্ছে সেকেন্ডারি ইমোশনগুলো মোর পাওয়ারফুল হয়, তারা আমাদেরকে বেশি প্রভাবিত করে। আমি যদি মুখেও বলি আমার প্রাইমারি ইমোশন এটা, সেকেন্ডারি ইমোশন এটা 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 হচ্ছে, শুধু এটুকু বলা, আমি শব্দ করে বলতে পারি, মনে মনে বলতে পারি, আমার চেতনায় যখন এটা আসবে তখন এটা আমাকে অতটা প্রভাবিত করতে পারবে না।
আর এটা মানে ইমোশনগুলো কন্ট্রোল করার আরও অনেক পদ্ধতি আছে, এখানে বলে বোঝানো কঠিন। তবে ইমোশনগুলো ধরা যাক এই ইমোশনটা আসলে আমার আচরণ এরকম হয়ে থাকে, আমার তো একটা প্যাটার্ন চেক হয়ে যাবে। যখন এই ইমোশনগুলো আসবে তখন আমার আচরণ এমনটা হতে পারে, এটা আমার একটা বিবেচনা থাকতে হবে। তখন আমি ওটা করব না, আমি একটু টাইম নিব, কারণ ইমোশনটা আসছে মানে আমার অ্যালার্ট হতে হবে, মানে আমাকে ইমোশনগুলো চিনতে হবে, চিনতে হবে এবং ডিক্লেয়ার করতে জানতে হবে। ডিক্লেয়ার করা না নিজে নিজে বোঝা? ডিক্লেয়ার করা মানে আমরা তো রোগীদের এইভাবে বলি, আশেপাশে কেউ যদি না থাকে বা বাসার লোক যদি ব্যাপারটা জানে তাহলে সে শব্দ করে বলবে যে আমার প্রাইমারি ইমোশন এটা, সেকেন্ডারি ইমোশন এটা এটা এটা। আর যদি শব্দ করে বলা সমস্যা, মানুষ বুঝবে না, তখন মনে মনে বলবে, এই বললেই অ্যাওয়ারনেস ধরো হবে। প্রাইমারি ইমোশনটা রাগ, সেকেন্ডারি ইমোশন কি হতে পারে? ওটা কি এক একজনের এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, এক এক রকম। এমনও হতে পারে, আমি এমনও দেখেছি প্রাইমারি ইমোশন রাগ, সেকেন্ডারি ইমোশন হচ্ছে দুঃখ বা অপরাধ বোধ, কতভাবে যে আসে। ওই সেকেন্ডারি ইমোশনটা পাওয়ারফুল হয়। আমার যদি অ্যালার্ট হই, আমি অ্যাওয়ার হই, তখন কিন্তু এই সেকেন্ডারি ইমোশন আমাকে কোনো কাজে প্ররোচিত করতে পারবে না। আমি তো বুঝে গেছি যে এরপরে আমার এরকম করতে ইচ্ছা করে, তাহলে আমি একটু টাইম নিব এবং ওইটা অনুযায়ী চলবো না। আমার দেখতে হবে কিসে আমার লাভ, আমি আসলে কি চাই। আমি ইমোশন দিয়ে গাইডেড হয়ে একটা আচরণ করলাম, আমার চাওয়া এটা ছিল না, তাহলে তো এটা করে লাভ নাই। ওকে, আমরা কি শেষ করব? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা প্রায় ফোন ছাড়াই অনুষ্ঠানটা করলাম, একটা চিঠি পড়েছি আর একজন দর্শক যুক্ত হয়েছিল। তো আশা করছি আগামীতে আবার দেখা হবে। দুজনকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আর সুপ্রিয় দর্শক, এবার আমাদের বিদায় নিতে হবে এবং আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে খুবই কমন একটা ব্যাপার। আমরা বারবার করে এই বিষয়টি নিয়ে আসি অনুষ্ঠানে, কিন্তু মনে হয় যে আরও বেশি পরিষ্কার করা উচিত দর্শকদের, যে সাইকোথেরাপিস্ট এবং সাইকিয়াট্রিস্টদের কাজের মধ্যে কি পার্থক্য রয়েছে, আসলেও কোনো পার্থক্য আমরা করি কিনা বা পার্থক্য আছে কিনা, এবং কখন আমরা কার কাছে যাব, কোন অসুবিধার জন্য আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাব এবং কোন অসুবিধাগুলোর জন্য আমরা সাইকোথেরাপিস্টের কাছে যাব, বা দুজনের কাছেই একসঙ্গে যাব কিনা বা একই সময়ে যাব কিনা, সেটা আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।